ওকে, চলো তাহলে আজকের 2022-এর গ্রুপ থিওরির কোশ্চেনটা একটু শুরু করি। ঠিক আছে, দেখ তাহলে 2022-এর গ্রুপ থিওরির 2 নম্বরের যে কোশ্চেনগুলো ছিল, এর আগে তোদের 2025, 2024, 2023 এগুলো করে দিয়েছি বোধহয়। ঠিক আছে, এগুলো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার তাহলে আমরা 2025-22-এরটা এবার এরকমভাবে আস্তে আস্তে চলবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করে দেব। নে দেখ তাহলে 2 নম্বরের কোশ্চেনগুলো। বেশ একটা ভালো কোশ্চেন এখানে দিয়েছে, যে বেশ ভালো কোশ্চেনটা। ফাইন্ড দ্য সেন্টার অফ S3, সিমেট্রিক গ্রুপ S3 এর সেন্টারের এলিমেন্ট আমাকে বের করতে বলেছে। আচ্ছা, আমরা ZG একটা গ্রুপের সেন্টার, এটাকে আমরা কিভাবে ডিনোট করি বা কিভাবে সেটটাকে আমরা ডিফাইন করি, এটা আশা করি সবার জানা আছে। ঠিক আছে না, ZGর এলিমেন্ট হতে গেলে কি হতে হবে, G এর এলিমেন্ট হতে হবে এবং XG ইকুয়াল টু GX ফর অল G বিলংস টু ক্যাপিটাল G। তার মানে একটা গ্রুপের যে এলিমেন্টটা ওই গ্রুপের সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, সেই এলিমেন্টগুলো কার মধ্যে থাকে, ওই গ্রুপের সেন্টারের মধ্যে থাকে। সেই এলিমেন্টগুলো কার মধ্যে থাকে না, ওই গ্রুপের সেন্টারের মধ্যে থাকে। তাহলে কি বললাম, একটা গ্রুপের সেন্টারের এলিমেন্ট বলতে আমরা কি বুঝি না, যে এলিমেন্টটা ওই গ্রুপের বাকি সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। ওকে, তো চলো তাহলে সিমেট্রিক গ্রুপ S3, এই S3-র আমার কি বের করতে বলেছে, সেন্টার বের করতে বলেছে। সলিউশন, S3-র এলিমেন্ট কি হয় আমরা সবাই জানি, আইডেন্টিটি পারমুটেশন 1 2 1 3 2 3 1 2 3 আর 1 3 2। ঠিক আছে, এগুলো হচ্ছে S3-র এলিমেন্ট। ওকে, আইডেন্টিটি এলিমেন্ট এ সবার সঙ্গে কমিউটেটিভ হয়, এটা আমাদের অজানা নয়। ঠিক আছে, যে যদি আমরা আইডেন্টিটি এলিমেন্ট নিই, EA ইকুয়াল টু এই হবে ফর অল A বিলংস টু ক্যাপিটাল G। তাহলে যদি আমরা আইডেন্টিটি এলিমেন্ট চুজ করি, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট ওই গ্রুপের সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিউটেটিভ, তাহলে ওটা নিয়ে আমার মাথা ব্যথা নয়। ওই এলিমেন্টটা ZG এর মধ্যে আছে সেটা আমরা জানি। আইডেন্টিটি ছাড়া বাকি কোনো এলিমেন্ট কি ওর সেন্টারের মধ্যে আছে, সেটা দেখার বিষয়বস্তু। ঠিক আছে, সেটা আমাদের দেখতে হবে। তো এখান থেকে এই যে 2 সাইকেল যেগুলো রয়েছে, এদের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট তুলে নে, যে কোনো একটা করে এলিমেন্ট দেখাবো, বাকিগুলো সিমেট্রি বা সিমিলার বলে লিখে দেবো। ঠিক আছে, যে কোনো একটা এলিমেন্ট নিয়ে দেখছি। ধর আমি 1 2 এলিমেন্টটাকে নিয়ে ভাবছি। নাও 1 2 আর 1 3 এদের যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি পাচ্ছি আমরা দেখি। তাহলে 1 2 মানে 1 2 3, 1 2 এ গেছে, 2 1 এ গেছে, সাইকেল ক্লোজ। আর 1 3 মানে 1 3 এ গেছে, 3 1 এ গেছে, 2 সাইকেল এখানে, ব্যাস হয়ে গেল। তাহলে এদের যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 1 2 3, 1 3 এ গেছে, 3 3 এ গেছে, ওকে। 2 2 এ গেছে, 2 1 এ গেছে, ওকে। 3 1 এ গেছে, 1 2 এ গেছে, ব্যাস। তার মানে এটা যদি একটা সিঙ্গেল লাইন নোটেশন আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, 1 3 এ গেছে, তাহলে 1 3, 3 2 এ গেছে হলো, 2 1 এ গেছে, পেয়ে গেলাম। তাহলে এটা 1 2 1 3 নিলাম। এবারে যদি আমি 1 3 আর 1 2 এভাবে নিই তাহলে কি হবে, 1 3 মানে এইটা, তাহলে 1 2 3 3 2 1, আর 1 2 মানে 1 2 3, আর এটা হচ্ছে 2 1 3 দিস। তার মানে এটা হয়ে যাচ্ছে 1 2 3, তাহলে 1 2 এ গেছে, 2 2 এ গেছে, ওকে। 2 1 এ গেছে, 1 3 এ গেছে, ওকে। 3 3 এ গেছে, 3 1 এ গেছে, ওকে। তাহলে এটাকে যদি আমি লিখি কিভাবে লিখবো, 1 2 এ গেছে, 2 3 এ গেছে, 3 1 এ গেছে। তাহলে দেখ 1 2 আর 1 3 এদের যদি প্রোডাক্ট করি পাচ্ছি আমি 1 3 2, আর 1 3 আর 1 2 এদের যদি প্রোডাক্ট করি আমি পাচ্ছি 1 2 3। দুটো তো সেম এলিমেন্ট নয়, তার মানে আমি দেখতে পাচ্ছি যে 1 2 কে দিস নট ইকুয়াল টু
দেশ। তার মানে 1 2 1 3 এর সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না। তাহলে যদি এটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড না করে, তার মানে 1 2 নিশ্চয়ই সিমেট্রিক গ্রুপ S3 এর সেন্টারের মধ্যে নেই, কারণ সেন্টারের মধ্যে থাকতে গেলে সবার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। সবার মিন্স ওই গ্রুপের সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। পরেরগুলো ঠিক সেমভাবে, 2 সাইকেলগুলো আর দেখানোর দরকার নেই। সিমিলারলি 1 3 আর 2 3 এরাও কিন্তু কেউ ZG এর মধ্যে নেই। ওকে, এটা ডাজ নট বিলংস টু হবে, হ্যাঁ, ZG এর মধ্যে নেই, কারণ ZG এর মধ্যে থাকতে গেলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। আমি দেখলাম কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না, তাহলে 1 2 এর মধ্যে নেই। ঠিক একই রকমভাবে আমি 1 3 2 3 এটাকেও দেখাতে পারি, দেখানোর দরকার নেই। আচ্ছা, এবার 1 2 3 1 3 2 এদের মধ্যে যে কোনো একটাকে নিয়ে নাও। ওকে, ওটা ট্রান্সপোজিশন নিয়েছিলাম, আর এবারে এদের মধ্যে একটা নিয়ে নাও। তো ধর নাও 1 2 3 আর যদি 1 3 2 এদের মধ্যে প্রোডাক্ট করিস, বা এদের মধ্যে 2 সাইকেল নোটেশন যেটা ইউজ করেছি সেটাও নিতে পারি। আমাকে 1 3 2 নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি ধর এখানে 1 2 কে নিলাম তাহলেও হবে, কারণ কমিউটেটিভ প্রপার্টি সমস্ত এলিমেন্টের সঙ্গে হোল্ড করতে হবে। যে কোনো একটার সঙ্গে দেখিয়ে দিলেই আমরা বলে দিতে পারবো। ধর আমি 1 2 সঙ্গে যদি নিই, তাহলে 1 2 3, আর তাহলে 1 2 তে গেছে, 2 3 তে গেছে, 3 1 এ গেছে। ওকে, 1 2 যদি আমরা নিয়ে থাকি, 1 2 মানে এই যে উপরে লিখলাম 1 2 3 2 1 3 2 1 3, তার মানে আলটিমেট আমি পাচ্ছি 1 2 3 প্রোডাক্ট যদি করি 1 2 এ গেছে, 2 3 এ গেছে। ওকে, 2 1 এ গেছে, 1 2 এ গেছে। ওকে, 3 3 এ গেছে, 3 1 এ গেছে। ওকে, তার মানে আমি পাচ্ছি 1 3 3 1 এ গেছে, ব্যাস 1 3 পাচ্ছি। ঠিক সেমভাবে আমি যদি 1 2 আর 1 2 3 এদেরকে যদি আমি প্রোডাক্ট করি, তার মানে কি পাবো, 1 2 মানে হচ্ছে এইটা, তাহলে 1 2 3 2 1 3, আর 1 2 3 মানে হচ্ছে এইটা, তাহলে 1 2 3, আর এটা হচ্ছে 2 3 1। তার মানে আলটিমেট আমি পাবো 1 2 3 যদি নিই, 1 2 এ গেছে, 2 1 এ গেছে। ওকে, 2 3 এ গেছে, 3 3 এ গেছে। ওকে, 3 1 এ গেছে, 1 2 এ গেছে। ওকে, তার মানে 2 3, তাহলে 1 3 আর 2 3 নিশ্চয়ই সেম এলিমেন্ট নয়, দুটো আলাদা এলিমেন্ট। তার মানে আলটিমেট কি দেখতে পাচ্ছে না, দেয়ারফর এখান থেকে আমি দেখতে পাচ্ছি 1 2 3 আর 1 2 নট ইকুয়াল টু 1 2 1 2 3। তাহলে এখান থেকে আমি বলতে পারি 1 2 3 নিশ্চয়ই ওই গ্রুপের সেন্টারের মধ্যে নেই, কারণ সেন্টারের মধ্যে থাকতে গেলে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, ওই সেন্টারের মধ্যে নেই। ওকে, ঠিক সেমভাবে সিমিলারলি এটা আমি 1 2 3 বললাম, এবার 1 3 2 1 3 2 এটাও কি হচ্ছে ওই গ্রুপের সেন্টারের মধ্যে নেই। ওকে, আর আইডেন্টিটি প্রপার্টি কি, ও তো সবার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে ওটাকে আর দেখানোর দরকার নেই, চাইলে দেখিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ আইডেন্টিটি সবার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। ঠিক আছে, তার মানে আলটিমেট আমি এখানে কি দেখলাম না, এই যে সিমেট্রিক গ্রুপ S3 এর সেন্টারে কে আছে না, শুধুমাত্র আইডেন্টিটি আছে। কে আছে, শুধুমাত্র আইডেন্টিটি আছে। ওকে, খুব সোজা একটা অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কতে যাই। দেশ এখানে একটা রেজাল্ট প্রুভ করতে দিয়েছে। রেজাল্টটা দেখে তোদেরকে মনে হচ্ছে বেশ মানে খটোমটো লাগছে, এই কি দেওয়া আছে, কিন্তু ব্যাপারটা কিছুই নয়, খুবই সোজা একটা জিনিস, কয়েকটা নোটেশন, আর কিছু না। এন এক্স ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স এন এক্স ফর অল দেশ। এন এ মানে এখানে নর্মালাইজার অফ এ, যেটাকে আমি সেন্ট্রালাইজার অফ এ বলেও অনেকে বলে থাকে। ঠিক আছে, তাহলে এন এ মানে হচ্ছে এন এ, আমি একটু লিখি তোদেরকে, এন এ মানে যেটাকে আমরা সেন্ট্রালাইজার অফ এ বলে থাকি, তার মানে ওই গ্রুপের যে সমস্ত এলিমেন্ট এর সাথে কমিউটেটিভ তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি করি সেটা আমরা কি এন এ বা ক্যাপিটাল সি এ এভাবে ডিনোট করে থাকি। তার মানে এন এর এলিমেন্ট কারা হবে না, সেই সমস্ত এলিমেন্ট জি বিলংস টু ক্যাপিটাল জি সাজ দ্যাট যে কিনা এর সঙ্গে কমিউটেটিভ, মানে এ জি ইকুয়াল টু জি এ। এটাকে অনেকে
ক্যাপিটাল সি এ দ্বারাও ডিনোট করে থাকে, যেটাকে আমরা নর্মালাইজার অফ এ অথবা সেন্ট্রালাইজার অফ এ বলে ডেকে থাকি। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা আর একটা জিনিস একটু বলি, তোদের বুঝতে সুবিধা হবে। ধর আমি যদি বলি এক্স ইনভার্স ক্যাপিটাল এইচ এক্স, এই সেটের এলিমেন্টগুলো দেখতে কেমন হবে? আমি যদি বলি এক্স ইনভার্স ক্যাপিটাল এইচ এক্স, এই সেটের এলিমেন্টগুলো দেখতে কেমন হবে? না, এই সেটের এলিমেন্টগুলো দেখতে হবে এক্স ইনভার্স এইচ এক্স সাজ দ্যাট এইচটা কার এলিমেন্ট হবে? ক্যাপিটাল এইচের এলিমেন্ট হবে। ওকে, ব্যাস এই দুটো জিনিস একটু মাথার মধ্যে ঢুকিয়ে নে, আর কিছু না। এবারে আমাকে এখানে এটা একটা সেট, এটা একটা সেট, তাহলে এগুলো কি এই যে সেকেন্ড ব্র্যাকেটে লিখছি মানে কি এগুলো একটা করে সেট। তো দুটো সেটকে তোকে ইকুয়াল দেখাতে বলেছে। তো তোকে যদি বলে যে এ একটা সেট আর বি একটা সেট, দুটো সেটকে তুমি ইকুয়াল দেখাও, তাহলে তুমি কি করো? তোরা কি করিস না, এ কে বি এর সাবসেট দেখাস আর বি কে এর সাবসেট দেখাস, তাহলে দুটোকে ইকুয়াল বলে দিস। এবার এ কে বি এর সাবসেট এটা দেখানোর জন্য তোরা কি করিস না, এক্স একটা এলিমেন্ট এ থেকে তুলে নিস, নিয়ে দেখাস সেই এক্স এলিমেন্টটা বি এর মধ্যে আছে কিনা। যদি এটা হয় তাহলে তুই বলতে পারিস এ হচ্ছে বি এর সাবসেট। আবার ঠিক সেমভাবে বিটা এর সাবসেটের জন্য তোরা ইন জেনারেল কি করে থাকিস, বি থেকে একটা এলিমেন্ট ওয়াই তুলে নিস, নিয়ে তোরা প্রমাণ করিস ওয়াইটা এর মধ্যে আছে কিনা, যদি থাকে বলে দিস বিটা হচ্ছে এর সাবসেট। তাহলে দুটো সেটকে ইকুয়াল দেখানোর জন্য আমরা এই কাজটাই করি। তো সেম কাজটা আমরা এখানে করব। এখানে দুটো সেটকে ইকুয়াল দেখাতে বলেছে, আর কিছু না, এখানে দুটো সেটকে ইকুয়াল দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে এই দুটো সেটকে আমাকে ইকুয়াল দেখাতে গেলে এই কাজটাই করতে হবে, আর কিছু না, এই কাজটাই করতে হবে। তার মানে একবার এখান থেকে একটা এলিমেন্ট তুলবো, তুলে এর মধ্যে পাঠিয়ে দেবো আছে কি না, তাহলে এটা এর সাবসেট হয়ে যাবে। একবার এই সেটটা থেকে একটা এলিমেন্ট তুলবো, তুলে নিয়ে এর মধ্যে পাঠিয়ে দেবো, এর মধ্যে যদি থাকে তাহলে সাবসেট হয়ে গেল একে অপরের। তাহলে দুটো সেটকে আমরা ইকুয়াল দেখিয়ে দিতে পারবো। ওকে, তাহলে আশা করি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। ঠিক আছে, ব্যাস তাহলে লেট ওয়াই একটা এলিমেন্ট তুললাম ক্যাপিটাল এন এক্স ইনভার্স এ এক্স এই সেটটা থেকে। ওকে, এটাকে কার সঙ্গে কম্পেয়ার কর? এই এন এর সাথে কম্পেয়ার কর, ভালো করে বোঝ। তাহলে ওয়াই যদি এই সেটের এলিমেন্ট হয় তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এই সেটের এলিমেন্ট হতে গেলে, এন এ সেটের এলিমেন্ট হতে গেলে কি হতে হয়? এর সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হয়। আমি যে কথাটা একটু আগে বলছিলাম, এন এ সেটের সঙ্গে বা নর্মালাইজার অফ এ এই সেটের এলিমেন্ট হতে গেলে কি হতে হয়? ওই গ্রুপের যে কোনো এলিমেন্ট নাও, সেই এলিমেন্টটা যদি এর সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে এর সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। তাহলে আমি এই এলিমেন্টটা যদি এই সেটের থেকে তুলি, তার মানে ওয়াই এর সাথে কমিউটেটিভ হতে হবে। ওখানে এ ছিল এর সাথে কমিউটেটিভ, তাহলে ওয়াইটা এর সাথে কমিউটেটিভ হতে হবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। তাহলে ওয়াই এর সাথে কমিউটেটিভ হতে হবে, তার মানে এটা ইমপ্লাই করবে ওয়াই এক্স ইনভার্স এ এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স এ এক্স ওয়াই। কেন এটা লিখলাম আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখেছি। এবার একটা ক্যালকুলেশন করব, আর কিছু না। কি করব আমরা? এটাকে লেফটে এক্স দিয়ে কম্পোজিশন করলাম, এক্স ইনভার্স এ এক্স ওয়াই যেমন ছিল, আর রাইটে এক্স ইনভার্স দিয়ে কম্পোজিশন করলাম। তাহলে ঠিক সেমভাবে এখানে এক্স ওয়াই নিয়ে নিলাম, এখানে এক্স ইনভার্স এ এক্স থাকলো, আর এখানে রাইটে এক্স ইনভার্স দিয়ে কম্পোজিশন করলাম। তাহলে যদি এভাবে কম্পোজিশন করি, এটা আইডেন্টিটি হয়ে যাবে, এখান থেকে এইটা আইডেন্টিটি হয়ে যাবে। কেন কম্পোজিশনটা করলাম এক্ষুনি দেখতে পারবি। তাহলে যদি তাই হয়, এখানে পড়ে থাকছে এক্স ওয়াই এক্স ইনভার্স, আর এটাকে আলাদা রাখলাম কারণ এই ব্র্যাকেটটাকে তুললে এক্স এক্স ইনভার্স আইডেন্টিটি হয়ে যাবে। ঠিক সেমভাবে এটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে, তার মানে এ এক্স ওয়াই, এটাকে আলাদা রাখলাম, এক্স ওয়াই এক্স ইনভার্স এভাবে রাখলাম। যেহেতু গ্রুপ, তাহলে আমি এখানে ব্র্যাকেট নিজের ইচ্ছে মতো প্রয়োজন মতো সরাতে পারি, বিকজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে দেখ এরকম একটা রেজাল্ট আমি পেয়েছি, এরকম একটা রেজাল্ট আমি পেয়েছি। তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা থেকে আমি কি দেখতে পাচ্ছি সেটা একটু দেখার বিষয়বস্তু। কি দেখতে পাচ্ছি দেখ, এক্স ওয়াই এক্স ইনভার্স এগুলো কার এলিমেন্ট? কোশ্চেনে বলা আছে এক্স হচ্ছে জি এর এলিমেন্ট,
ওয়াই আমি এখান থেকে তুলেছি মানে ওয়াইটাও জি এর এলিমেন্ট, টোটাল গ্রুপটা তো জি, তার বাইরে তো আর এলিমেন্ট নিতে পারি না আমরা। তাহলে এক্স ওয়াই এক্স ইনভার্স এগুলো সব কার এলিমেন্ট? জি এর এলিমেন্ট। তাহলে এক্স হচ্ছে জি এর এলিমেন্ট, আবার ওয়াই যদি জি এর এলিমেন্ট হয় তার মানে ওয়াই ইনভার্স সেটাও জি এর এলিমেন্ট। তাহলে এক্সও জি এর এলিমেন্ট, ওয়াই ইনভার্সও জি এর এলিমেন্ট যদি হয়, তাহলে এক্স ওয়াই এক্স ইনভার্স এটা কার এলিমেন্ট? এটাও জি এর এলিমেন্ট, যেহেতু গ্রুপ জি এর এলিমেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে জি এর একটা এলিমেন্ট, জি এর একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা এর সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করেছে। আমার কথাগুলো মন দিয়ে শোন। তাহলে এটা হচ্ছে জি এর একটা এলিমেন্ট, ক্যাপিটাল জি এর একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা এর সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করেছে। তার মানে এই এর সাথে যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, এই এলিমেন্টটা এক্স ওয়াই এক্স ইনভার্স যেটা জি এর এলিমেন্ট ছিল সেটা তাহলে কার কোন সেটের এলিমেন্ট হবে? এন এ সেটের এলিমেন্ট হবে। ওকে, কারণ এন এ সেটের এলিমেন্ট হতে গেলে ফার্স্ট কন্ডিশন জি এর এলিমেন্ট হতে হবে, আর কি এর সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। তো সেটা হয়েছে, এটা হচ্ছে জি এর এলিমেন্ট এবং এর সাথে কমিউটেটিভ। তার মানে এক্স ওয়াই এক্স ইনভার্স এটা কার এলিমেন্ট? না এন এর এলিমেন্ট। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স ওয়াই এক্স ইনভার্স কার এলিমেন্ট? এন এ বা নর্মালাইজার অফ এ এটার এলিমেন্ট। ওকে, আচ্ছা এটা যদি এন এর এলিমেন্ট হয় তাহলে আমি বলতে পারি মানে এন এর কোনো একটা এলিমেন্টের সঙ্গে ইকুয়াল, তাহলে এক্স ওয়াই এক্স ইনভার্স ইকুয়াল টু এন ফর সাম এন বিলংস টু এন এ, স্মল এন নিলাম। ওকে, এটা যদি এন এর এলিমেন্ট হয় তার মানে কি এন এর সমস্ত এলিমেন্টের সঙ্গে তো ইকুয়াল নয়, কোনো একটা এলিমেন্টের সঙ্গে ইকুয়াল, নোটেশন যে এন এর একটা এলিমেন্টের সঙ্গে ইকুয়াল। ওকে, আচ্ছা যদি তাই হয় এখান থেকে আমি ওয়াই নিয়ে শুরু করেছি, তাহলে ওয়াই সমান কি পাচ্ছি? ওয়াই পেতে গেলে লেফটে এক্স ইনভার্স আর রাইটে এক্স দিয়ে কম্পোজিশন কর, তাহলে আলটিমেট আমি পাবো ওয়াই ইকুয়াল টু এক্স এন এক্স, না 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 সরি ভুল বললাম, রাইটে এক্স দিয়ে আর লেফটে এক্স ইনভার্স দিস, হ্যাঁ এক্স ইনভার্স এন এক্স দিয়ে কম্পোজিশন কর, করলে এদিকে এটা আইডেন্টিটি হয়ে যাবে, এদিকে আইডেন্টিটি ওয়াই পড়ে থাকবে, এটা পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স ইনভার্স এন এক্স এমনটা আমি একটা এলিমেন্ট পেয়েছি। ওকে, ভালো করে একটু বোঝার চেষ্টা কর। তাহলে ওয়াই সমান কি হলো? এমন ফর্মে এলো। এবারে যে কথাটা আমি একটু আগে বলছিলাম, এই সেটের এলিমেন্ট হতে গেলে কি হতে হবে? এক্স ইনভার্স এইচ এক্স, এই সেটের এলিমেন্ট হতে গেলে এলিমেন্টটা দেখতে কেমন হবে? এমন। এবং এই এইচটা কার এলিমেন্ট? ক্যাপিটাল এইচ। তাহলে এটার সঙ্গে কম্পেয়ার কর ঠিক এটাকে, এখানে কি আছে না এক্স ইনভার্স এন এ এক্স। তাহলে এই সেটটার এলিমেন্ট হতে গেলে কীরকম দেখতে হবে? না এক্স দেখতে কেমন হবে? না এক্স ইনভার্স এন এক্স, যেখানে এনটাকে কার এলিমেন্ট হতে হবে? এন এর এলিমেন্ট হতে হবে। একদম এটার সঙ্গে এটাকে কম্পেয়ার কর, তাহলে বুঝতে পারবি। ঠিক আছে, তো দেখ সেম জিনিসটা আমার এখানে হয়েছে, এক্স ইনভার্স এন এক্স, যেখানে এনটা কার এলিমেন্ট? এন এর এলিমেন্ট। তার মানে এই যে এলিমেন্টটা কার মধ্যে আছে? না এক্স ইনভার্স ক্যাপিটাল এন এ এক্স এই সেটটার মধ্যে আছে। ওকে, একটু জিনিসগুলো নোটেশনগুলো একটু বোঝার চেষ্টা কর, এর মধ্যে আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে আলটিমেট আমি কি দেখলাম? না দেয়ারফর ওয়াই এলিমেন্টটা তুলেছিলাম কোথা থেকে? না ক্যাপিটাল এন এক্স ইনভার্স এক্স এখান থেকে, সেখান থেকে দেখলাম ওয়াইটা চলে গেছে কোথায়? না এক্স ইনভার্স ক্যাপিটাল এন এ এক্সের মধ্যে। তার মানে আলটিমেটকে যে কথাটা আজকের শুরুতে বলছিলাম, এক্স ইনভার্স এ এক্স এটা সাবসেট কার? না এক্স ইনভার্স এন এ এক্স এটার সাবসেট। এটাকে 1 নম্বর দিয়ে দে। এবার ঠিক এর উল্টোটা করব, এখান থেকে একটা এলিমেন্ট তুলব, তুলে নিয়ে সেটাকে এখানে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখে নে, দরকার পড়ে কোথাও যদি বুঝতে না পারিস আমাকে বলবি। ঠিক আছে, ঠিক এবারে কি করব? সেম কাজটা এখানকার জন্য করব। তাহলে লেট আরবিটারি একটা এলিমেন্ট ওয়াই কোথা থেকে তুললাম? এই সেটটা থেকে, এক্স ইনভার্স এন এ এক্স এই সেটটা থেকে। আমার টার্গেট কি হবে? এখানে পাঠিয়ে দেওয়ার। তার জন্য যে ক্যালকুলেশনটা করার সে ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়াই যদি এই সেটের এলিমেন্ট হয়
তার মানে ওয়াইটা দেখতে কেমন হবে, যে কথাটা আমি একটু আগে বলছিলাম। তাহলে ওয়াই যদি এই সেটের এলিমেন্ট হয়, ওয়াইটা দেখতে কেমন হবে, না ওয়াই ইকুয়াল টু হবে এক্স ইনভার্স এন এক্স ফর সাম, যেখানে এনটা কার এলিমেন্ট, না ক্যাপিটাল এন এর এলিমেন্ট। ওকে, এবার আমাকে কি করতে হবে, না এটার এলিমেন্ট হতে হবে। তার মানে এই এন অফ দিস এর এলিমেন্ট হতে গেলে এটার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা দেখাতে হবে, ঠিক আছে। কারণ এটা মানে কি এন এর মতো, তাহলে নর্মালাইজার অফ দিস, তাহলে কমিউটেটিভ, এর সাথে কমিউটেটিভ হচ্ছে কিনা ওয়াই এলিমেন্টটা সেটা চেক করব। তো তার জন্য কি করব, নাও তো তার জন্য আমরা কি করব, বুঝতে পারছিস তো রে বাবা, একটু মন দিয়ে দেখ, আর কিছু না। এবং তার জন্য একটা কাজ করি, কি করছি, ওয়াই এক্স ইনভার্স এ এক্স। হ্যাঁ বৃষ্টি হাত তুলেছিস, কিছু বলবি রে বাবা? ও ভুল করে হাত তুলেছিস, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখ, এর জন্য আমার টার্গেট কি হবে, কমিউটেটিভ প্রপার্টি দেখাতে হবে, ঠিক আছে। এই যে যে কথাটা বলছিলাম, এক্স ইনভার্স এক্স এর সাথে ওয়াই কমিউটেটিভ যদি হয়, তার মানে আলটিমেট কি হবে আমি বলে দিতে পারবো ওয়াইটা ওই সেটের এলিমেন্ট। তাহলে এটার সঙ্গে এবার কমিউটেটিভ হচ্ছে কিনা আমি চেক করছি, কিভাবে, ওয়াই এটা নিলাম, ভালো কথা, ওয়াই সমান হচ্ছে দিস এক্স ইনভার্স এন এক্স, এটা হচ্ছে এক্স ইনভার্স এক্স। ওকে, জাস্ট ওয়াইয়ের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমার কি হবে, এই দুটো মিলে আইডেন্টিটি হয়ে যাবে, এক্স এক্স ইনভার্স মিলে। তাহলে আইডেন্টিটি যদি হয়, তার মানে পড়ে থাকছে এক্স ইনভার্স এন এ এক্স, এমনটা পড়ে থাকছে। আচ্ছা এনটা কার এলিমেন্ট, সিন্স এন হচ্ছে এই যে জল জল করছে, এন বিলংস টু ক্যাপিটাল এন এর এলিমেন্ট। তাহলে এন যদি নর্মালাইজার অফ এর এলিমেন্ট হয়, তার মানে এন নিশ্চয়ই এর সঙ্গে কমিউটেটিভ, তার মানে এন এ ইকুয়াল টু এ এন এটা হবে। ওকে, তাহলে যদি তাই হয়, তাহলে এক্স ইনভার্স এন এর জায়গায় আমি এ এন লিখতে পারি, আর এটা এক্স লিখলাম। সাজানো গোছানোর জন্য এক্স ইনভার্স এ এক্স এটা রাখলাম, আর এখানে একটা এক্স ইনভার্স এন এক্স এভাবে রাখলাম, কারণ এবার লিখতেই পারি, কারণ এই দুটো মিলে আইডেন্টিটি হয়ে যাবে। তাহলে যখনই এটা লিখলাম, এটা মানে হচ্ছে ওয়াই, তার মানে হয়ে গেল এক্স ইনভার্স এ এক্স সঙ্গে এটা ওয়াই। দেখ কি সুন্দর কমিউটেটিভটা দেখাতে পাচ্ছি আমরা। ওকে, সুন্দর কমিউটেটিভ প্রপার্টিটা দেখাতে পাচ্ছি। তার মানে আলটিমেট কি হয়ে গেল, না এখান থেকে আমি কি বলতে পারি, ওয়াই এলিমেন্টটা এটার সাথে কমিউটেটিভ। তাহলে ওয়াই যদি এটার সাথে কমিউটেটিভ হয়, তাহলে ওয়াই কার মধ্যে রয়েছে, এন এক্স ইনভার্স এ এক্স এটার মধ্যে রয়েছে। ওই যে নর্মালাইজার হবে যে কথাটা বলছি, এন এর এলিমেন্ট হতে গেলে কি হতে হয়, এন এর এলিমেন্ট হতে গেলে এর সাথে কমিউটেটিভ হতে হয়। তো আমি কি দেখতে পাচ্ছি, না ওয়াইটা এর সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। দেখ ওয়াই দিস এইটা, তাহলে ওয়াইটা এর সাথে কমিউটেটিভ, তার মানে এন অফ দিস। তাহলে আলটিমেট আমি কি দেখলাম, দেয়ারফর ওয়াই এলিমেন্টটাকে তুলেছিলাম কোথা থেকে, এক্স ইনভার্স ক্যাপিটাল এন এ এক্স, এখান থেকে, সেখান থেকে দেখতে পাচ্ছি ওয়াইটা চলে গেল কোথায়, এন অফ এক্স ইনভার্স এক্স এর মধ্যে। তার মানে এক্স ইনভার্স ক্যাপিটাল এন এ এক্স এটা সাবসেট কার, এন অফ এক্স ইনভার্স এক্স দিস। এটাকে 2 নম্বর দিয়ে দে। তাহলে দেয়ারফর ফ্রম 1 and 2 থেকে আমি কি বলতে পারি, এই 1 আর 2 থেকে এই দুটো ইকুয়াল, তাহলে এন এক্স ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স এন এ এক্স। ওকে, ছোট্ট একটা অঙ্ক ছিল, বাট এটা বেশ কয়েকবার পরীক্ষাতে এসছে তোদের, ঠিক আছে, ছোট্ট একটা অঙ্ক ছিল, আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট অঙ্কটা এবারে দেখি। দেশ, এটাও বেশ একটা ভালো অঙ্ক, প্রত্যেকে বোঝার চেষ্টা করবি, কোথাও যদি বুঝতে না পারিস আমাকে বলবি, ঠিক আছে। কি বলছে কোশ্চেনটা, লেট আর স্টার বি দ্য গ্রুপ অফ নন জিরো রিয়েল নাম্বার আন্ডার দ্য মাল্টিপ্লিকেশন, আর এই সেটটার মধ্যে কারা রয়েছে,
না সেই সমস্ত নন জিরো রিয়েল নাম্বার এইচ এর মধ্যে কারা রয়েছে, এক্স বিলংস টু আর স্টার, মানে এইচ এর মধ্যে সেই সমস্ত নন জিরো রিয়েল নাম্বার যাদের স্কোয়ার করলে একটা রেশনাল নাম্বার হয়। কি বললাম, যাদের স্কোয়ার করলে একটা রেশনাল নাম্বার হয়। তাহলে আমাকে দেখাতে বলেছে এই যে একটা সাবগ্রুপ হবে কার, আর স্টারের। ওকে, প্রচুর অঙ্ক করিয়েছি সাবগ্রুপ দেখানোর জন্য, ঠিক আছে, সাবগ্রুপ দেখানোর জন্য প্রচুর অঙ্ক করিয়েছি। ওকে, গাদা গাদা অঙ্ক করিয়েছি। তো আরও একটা নইলে সাবগ্রুপের অঙ্ক করবি তো করে ফেল আর কি। দেখ তাহলে এখানে কি বলছে, আর স্টার এর মধ্যে কে আছে, নন জিরো রিয়েল নাম্বার, তার মানে আর থেকে জিরোটাকে বাদ দিয়ে দে। আর এইচ সমান বলা আছে সেই সমস্ত নন জিরো রিয়েল নাম্বার যাদের স্কোয়ার করলে কি হবে না একটা রেশনাল নাম্বার হবে। এই যে এক্স স্কোয়ার ইজ রেশনাল। তো এটাকে আমার এইচটাকে আর স্টারের সাবগ্রুপ দেখাতে বলেছে। তো প্রথমে আমাকে নন এমটি দেখাতে হবে, সাবগ্রুপ দেখানোর জন্য প্রথমে নন এমটি। তো আগে নন এমটি দেখেই, নাও ওয়ান অবশ্যই আর স্টারের মধ্যে রয়েছে, অ্যান্ড আমি যদি ওয়ান স্কোয়ার নিই তার মানে আলটিমেট ওয়ান, এবং ওয়ানটা একটা রেশনাল নাম্বার, কোনো সমস্যা নেই। তাহলে সবগুলো প্রপার্টি স্যাটিসফাই করেছে, তার মানে ওয়ান এইচের মধ্যে আছে, তার মানে ক্যাপিটাল এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ আর স্টার। ওকে, তাহলে ক্যাপিটাল এইচটা কি হয়ে গেল, একটা আর এর একটা নন এমটি সাবসেট হয়ে গেল। এতদূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। এবারে সাবগ্রুপ দেখানোর জন্য আমরা অনেক থিওরেম পড়ে এসেছি, তার যে কোনো একটা থিওরেমকে কাজে লাগিয়ে দে তাহলেই হবে, ঠিক আছে, যে কোনো একটা থিওরেমকে কাজে লাগিয়ে দে তাহলেই হবে। তো দুটো এলিমেন্ট তুললাম, ধর লেট এ আর বি, দুটো এলিমেন্ট আমি এইচ থেকে তুললাম। এ আর বি যদি এইচের এলিমেন্ট হয় তার মানে নিশ্চয়ই এ স্কোয়ার একটা রেশনাল নাম্বার, এবং এ স্কোয়ার একটা এইচের এলিমেন্ট হতে গেলে কী হতে হবে, তার স্কোয়ারটা রেশনাল নাম্বার, এবং অবশ্যই সেটা নন জিরো, কারণ আর স্টারের এলিমেন্ট, এবং এটা নট ইকুয়াল টু জিরো। এ যদি নট ইকুয়াল টু জিরো হয় তার মানে এ স্কোয়ারও নট ইকুয়াল টু জিরো, কোনো সমস্যা নেই। আবার বিও এইচের এলিমেন্ট, তার মানে বি স্কোয়ার হচ্ছে একটা রেশনাল নাম্বার, অ্যান্ড বিটাও হচ্ছে নট ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ বি স্কোয়ারটাও নট ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এরা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে নাও এ স্কোয়ার বাই বি স্কোয়ার এটা কী ধরনের নাম্বার, এ স্কোয়ার একটা রেশনাল নাম্বার, বি স্কোয়ারও রেশনাল নাম্বার, এবং বি স্কোয়ারটা নট ইকুয়াল টু জিরো, তার মানে এটাও কিন্তু একটা রেশনাল নাম্বার, কোনো সমস্যা নেই। দুটো যেহেতু রেশনাল নাম্বার তার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার এটাও কি হচ্ছে একটা রেশনাল নাম্বার। দেন এ বি ইনভার্স এটার হোল স্কোয়ার, কেন এটা নিচ্ছি না, ওই যে সাবগ্রুপ দেখাবো, এ বি ইনভার্স এইচ এর মধ্যে আছে দেখাতে হবে। তাহলে এটা যদি নেই তাহলে এটার মানে কি, বি ইনভার্স এটাকে আমি ভাবতে পারি এ বাই বি এটার হোল স্কোয়ার, এ বাই বি এটার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমি বলেছি এ স্কোয়ার বাই বি স্কোয়ার একটা কী ধরনের নাম্বার, রেশনাল নাম্বার। তার মানে আমি কি দেখলাম, এ আর বি দুটো এইচ থেকে এলিমেন্ট তুলেছিলাম, তাহলে দেয়ারফর এ আর বি দুটো এইচ থেকে এলিমেন্ট তুলেছিলাম, নিয়ে ক্যালকুলেশন করলাম এ বি এর হোল ইনভার্স একটা রেশনাল নাম্বার। এইচ এর এলিমেন্ট হতে গেলে কি হতে হবে, ওর স্কোয়ারটাকে রেশনাল নাম্বার হতে হবে, ওর স্কোয়ারটাকে রেশনাল নাম্বার, তাহলে তার এর স্কোয়ারটা রেশনাল নাম্বার হয়েছে, তার মানে এ বি ইনভার্স কার এলিমেন্ট, এইচ এর এলিমেন্ট, তার মানে এ বি ইনভার্স এইচ এর এলিমেন্ট। খুব সোজা একটা অঙ্ক, কারণ এইচ এর এলিমেন্ট হতে গেলে ওর স্কোয়ারটা রেশনাল। দেখ আমি এর স্কোয়ার নিয়েছি, এ বি এর হোল ইনভার্স একটা রেশনাল নাম্বার হয়েছে, তার মানে এ বি ইনভার্স কার এলিমেন্ট, এইচ এর এলিমেন্ট। তাহলে এ বি দুটো এলিমেন্ট তুলেছিলাম এইচ থেকে, সেখান থেকে দেখতে পাচ্ছি এ বি ইনভার্স কার এলিমেন্ট হয়ে গেল, এইচ এর এলিমেন্ট হয়ে গেল, তার মানেই তো সাবগ্রুপ রে বাবা, এটাই তো সাবগ্রুপ দেখানোর জন্য বিখ্যাত থিওরেম। ওকে, দেয়ারফর ক্যাপিটাল এইচ ইজ এ সাবগ্রুপ অফ ক্যাপিটাল আর স্টার, আর স্টার। আশা করি বোঝাতে পারলাম। ওকে, বোঝাতে পারলাম। চলো নেক্সট অঙ্কতে যাই, বেশ ভালো একটা অঙ্ক ছিল। আচ্ছা এটা দেখি কি বলতে চেয়েছে, প্রুভ দ্যাট এভরি প্রপার সাবগ্রুপ
অফ এ গ্রুপ অফ অর্ডার 6 ইজ সাইক্লিক। বলছে যে কোনো 6 অর্ডারের গ্রুপ নাও, তার যতগুলো প্রপার সাবগ্রুপ আছে তারা কি হবে, অলওয়েজ একটা করে সাইক্লিক গ্রুপ হবে। ঠিক আছে, তারা কি হবে, অলওয়েজ একটা করে সাইক্লিক গ্রুপ হবে। তাহলে তুমি 6 অর্ডারের যে কোনো গ্রুপ নাও, তার যতগুলো প্রপার সাবগ্রুপ আছে তারা কি হবে, অলওয়েজ সাইক্লিক গ্রুপ হবে। খুব ভালো একটা অঙ্ক, ছোট্ট অঙ্ক। ওকে, দেখি তাহলে। আচ্ছা, কিভাবে প্রমাণটা করা যায়? এগুলো না সব ল্যাগ্রাঞ্জ থিওরেম দিয়ে প্রুভ হয়। লেট ক্যাপিটাল জি বি এ গ্রুপ, জি একটা গ্রুপ নিলাম এবং ধরে নিলাম জি এর অর্ডার কত, 6। এই যে কোশ্চেনে বলা আছে, এই যে একটা প্রপার সাবগ্রুপ ধরে নিলাম। লেট ক্যাপিটাল এইচ বি এ প্রপার সাবগ্রুপ অফ জি। তাহলে এইচ যদি জি এর একটা প্রপার সাবগ্রুপ হয়ে থাকে, দেয়ারফর বাই ল্যাগ্রাঞ্জ থিওরেম, বিখ্যাত থিওরেম ল্যাগ্রাঞ্জ থিওরেম, আমি কি বলতে পারি? ল্যাগ্রাঞ্জ থিওরেম না, সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। অর্ডার অফ এইচ ডিভাইড অর্ডার অফ জি। খুব ভালো কথা। তার মানে অর্ডার অফ এইচ, গ্রুপের অর্ডার কত, 6। তাহলে 6-এর ডিভাইজার কি কি হতে পারে? 6-এর ডিভাইজার কি কি হতে পারে? 6-এর ডিভাইজার কি কি হতে পারে? না, 6-এর ডিভাইজার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আর 6 হতে পারে। বাট আমাকে এখানে কোশ্চেনে বলে দিচ্ছে এইচটা কি ধরনের সাবগ্রুপ, প্রপার সাবগ্রুপ। তাহলে এইচের অর্ডার যদি 1 হয়ে যায়, সে তো ট্রিভিয়াল সাবগ্রুপ, তার মানে আমি এটাকে নিতে পারবো না, কারণ এইচটা আমার এখানে প্রপার সাবগ্রুপ বলেছে, আমাকে তো ট্রিভিয়াল সাবগ্রুপের কথা বলেনি। তাহলে এইচের অর্ডার 1 নিতে পারবো না। আবার যদি এইচের অর্ডার 6 হয়ে যায়, তাহলে ইমপ্রপার সাবগ্রুপ গ্রুপের অর্ডারের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে আমি 6টা নিতে পারবো না। তার মানে শুধুমাত্র কি হবে, এখানে গ্রুপের অর্ডার 2 আর 6 হবে। তার মানে অর্ডার অফ এইচ ইকুয়াল টু 2 হবে অথবা 3 হবে। কেন? সিন্স এইচ ইজ এ প্রপার সাবগ্রুপ of G, so order of H not equal to 1, order of H not equal to 6, এরা হতে পারে না। ওকে, আশা করি বোঝাতে পারলাম। যদি 2 হয়, if order of H equal to 2 হয়, 2 কি ধরনের নাম্বার রে বাবা? প্রাইম নাম্বার। আর আমরা কি জানি, প্রাইম অর্ডারের যে কোনো গ্রুপ অলওয়েজ সাইক্লিক। তাহলে এটা ইমপ্লাই করবে H is a cyclic group, H is a cyclic group। যদি 3 হয়, অর্ডার অফ H equal to 3, সেটাও একটা কি ধরনের নাম্বার? প্রাইম। তার মানে H কি হবে? is a cyclic group, H একটা সাইক্লিক গ্রুপ। আশা করি বোঝাতে পারলাম। তাহলে H তার মানে আলটিমেট কি হলো, জি এর যে কোনো তুমি প্রপার সাবগ্রুপ নাও, সেগুলো কি হচ্ছে? সাইক্লিক হচ্ছে। তাহলে দেয়ারফর এভরি প্রপার সাবগ্রুপ অফ ক্যাপিটাল জি অফ অর্ডার 6 ইজ সাইক্লিক। ওকে, হয়ে গেল। এমন নয় যে এই টাইপের অঙ্ক তোদের ক্লাসে করাইনি, তা নয়, করিয়েছি। ঠিক আছে, এই দেখ এই অঙ্কটা, দেখ এই অঙ্কটা, প্রবলেম 161। শুধু কি ছিল সেখানে? ক্লাসে এর আগে যখন হয় তখন গ্রুপের অর্ডারটা 15 ছিল। বলেছিল একটা গ্রুপের অর্ডার যদি 15 হয়, তাহলে তার যে কোনো প্রপার সাবগ্রুপ সাইক্লিক হবে। একই টাইপের অঙ্ক সব। আবার একটা বিখ্যাত এক্সাম্পল করেছিস, সিমেট্রিক গ্রুপ S3, তার যতগুলো প্রপার সাবগ্রুপ আছে সাইক্লিক। সিমেট্রিক গ্রুপ S3-র অর্ডার কত? এই যে সিমেট্রিক গ্রুপ S3 এর অর্ডার কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তার মানে 6 অর্ডারের একটা গ্রুপ, তার প্রপার সাইক্লিক, তার প্রপার সাবগ্রুপ কি ছিল? সব সাইক্লিক ছিল। এটাও প্রমাণ করেছিস। এটাও একটা বিখ্যাত অঙ্ক, পরীক্ষাতে প্রায়ই আসে। ঠিক আছে, হ্যাঁ, এটা ভেঙে ভেঙে দেখিয়েছিলাম, ভেঙে ভেঙে প্রুভ করেছিলাম। কেউ যদি ভাবে যে আমি একটা স্টেটমেন্ট মনে রাখবো,
ঠিক আছে, যে এই যে আগের অঙ্কের স্টেটমেন্টটা মনে রাখতে যদি কেউ পারে, যে দুনিয়ার সমস্ত 6 অর্ডারের গ্রুপ নাও, যে কোনো 6 অর্ডারের গ্রুপ নাও, তার প্রপার সাবগ্রুপ সাইক্লিক। তার মানে 10 সেকেন্ডে অ্যান্সার বলতে পারবি। সিমেট্রিক গ্রুপ S3, এটার অর্ডার কত? 6, 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটার অর্ডার যদি 6 হয়, তাহলে আমরা জানি আগের স্টেটমেন্ট অনুযায়ী যে কোনো প্রপার সাবগ্রুপ নাও, এর অর্ডার এগুলো সেগুলো কী হবে? সাইক্লিক হবে। ঠিক আছে, ওকে। স্টেটমেন্টগুলোই তো এখানে ফর্মুলা, যেগুলো যেগুলো সেগুলো স্টেটমেন্টগুলোকেই যত বেশি মনে রাখতে পারবি, তত সহজে এগুলো ক্যালকুলেশন করতে পারবি, তত সহজে। ওকে, চলো তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। বেশ, খুব ভালো একটা অঙ্ক। এটাও আমি অলরেডি করিয়েছি ক্লাসে। চেনা চেনা লাগছে? একটু রিপ্লাই করতো দেখি। চেনা চেনা লাগছে কি? আমাকে এটা বল। ওকে, তাহলে দেখ, এটা একটা বিখ্যাত অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক, এক্সামে প্রায়ই আসে। প্রুভ দ্যাট জিএলএনআর মানে জেনারেল লিনিয়ার গ্রুপ, যার এক একটা এলিমেন্ট n/n অর্ডারের ম্যাট্রিক্স এবং তারপর সেই এলিমেন্টগুলো রিয়েল নাম্বার। আরও একটা কন্ডিশান আছে, সেটা আমি বলছি, যে ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হবে। SLNR হচ্ছে স্পেশাল লিনিয়ার গ্রুপ, যার প্রত্যেকটা এলিমেন্ট n অর্ডারের, যার প্রত্যেকটা এলিমেন্ট রিয়েল নাম্বার এবং তার ডিটারমিনেন্ট ভ্যালুটা ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে এই যে কোএফিশিয়েন্ট গ্রুপ GL/NR/SLNR, এটা আইসোমরফিক হয় কার সঙ্গে? R-0 এর সাথে, বা R স্টারও লেখা যায়। R-0 মানে R স্টার, অনেক সময় R স্টার দিয়েও ডিনোট করা হয়, এর সঙ্গে আইসোমরফিক। এই টাইপের অঙ্কগুলো সবসময় চেষ্টা করবি ফার্স্ট আইসোমরফিজম থিওরেমকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করার। তাহলে কি বললাম? এই টাইপের অঙ্কগুলো তোরা সবসময় চেষ্টা করবি যে ফার্স্ট আইসোমরফিজম থিওরেমকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করার। ঠিক আছে, তাহলে কি হবে? খুব সহজে এগুলো প্রুভ করা যায়, ফার্স্ট আইসোমরফিজম থিওরেম দিয়ে যদি এগুলো প্রুভ করতে চাই। ঠিক আছে, ওকে। নে তাহলে দেখ, একটু নোটেশনগুলো একটু লিখি। হেয়ার GLNR, তাহলে এই সেটের এলিমেন্টগুলো কি ধরনের এলিমেন্ট? না একটা করে ম্যাট্রিক্স। কি অর্ডারের? না n/n অর্ডারের একটা করে ম্যাট্রিক্স। ওকে, তাহলে এদের এলিমেন্ট হচ্ছে n/n অর্ডারের ম্যাট্রিক্স এবং সেগুলো রিয়েল নাম্বার হতে হবে। এন্ট্রিজগুলো বা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো রিয়েল নাম্বার, এবং বলছে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হতে হবে। স্পেশাল লিনিয়ার গ্রুপের বা এই সেটটা SLNR এর এলিমেন্ট হতে গেলে কি হতে হবে? না এক্সটাকে এই সেটটা থেকেই তুললাম, বিলংস টু GLNR, এখান থেকে তুললাম এই সেটের এলিমেন্ট, সঙ্গে কন্ডিশন কি? না এদের ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়াল টু 1 হতে হবে, এদের ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়াল টু 1 হতে হবে। আচ্ছা, আর আর স্টার অনেক সময় দেওয়া থাকে বা R-0 দেওয়া থাকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে R-0 মানে R স্টার, ঠিক আছে। তো আমি ধরেই নিলাম লেট, যদিও এটা তোরা জানিস R স্টার মানে হচ্ছে R-0 দিস। তো কি করব? একটা ম্যাপিং ডিফাইন করব। এগুলো আমরা কি করব? এই টাইপের অঙ্ক, আইসোমরফিজমের এই টাইপের অঙ্ক ফার্স্ট আইসোমরফিজম থিওরেম অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে লেট আস ডিফাইন এ ম্যাপিং এফ সাজ দ্যাট, কোথা থেকে? না GLNR, এখান থেকে আমি R স্টার লিখলাম, বা R-0 একই ব্যাপার, এটা লিখতে পারিস। ডিফাইন এইটা বাই দিস।
এবারে দেখ, তাহলে আমি একটা ম্যাপিং ডিফাইন করছি, ধরো কাদের কাদের মধ্যে, এটা হচ্ছে আর স্টার আর এটা হচ্ছে GLNR, বেশ, এদের মধ্যে আমি একটা ম্যাপিং ডিফাইন করছি এফ। আমার বক্তব্য হলো এই সেটের মধ্যে সব রিয়েল নাম্বার রয়েছে, নন জিরো রিয়েল নাম্বার, কারণ আর স্টার মানে R-0, নন জিরো রিয়েল নাম্বার। আর এই সেটের মধ্যে কারা রয়েছে, n/n অর্ডারের ম্যাট্রিক্স, যার প্রত্যেকটা এন্ট্রিজ বা এলিমেন্ট ওই ম্যাট্রিক্সের রিয়েল নাম্বার এবং ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, সেই ধরনের ম্যাট্রিক্সগুলো এর মধ্যে রয়েছে। তাহলে সেই ধরনের অনেক ম্যাট্রিক্স রয়েছে, ধরলাম এখানে এ আছে এমন একটা ম্যাট্রিক্স, বি এমন একটা ম্যাট্রিক্স, সি এমন একটা ম্যাট্রিক্স, এরকম কতগুলো ম্যাট্রিক্স আছে তো আমি জানি না, এরকম ধর প্রচুর ম্যাট্রিক্স এরকমভাবে রয়েছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবারে কিভাবে ম্যাপিংটা ডিফাইন করছে, এবারে এই যে ম্যাট্রিক্স এগুলো n/n অর্ডারের ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের যখন আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করব তখন সেটা কি হবে, একটা রিয়েল নাম্বার হবে, তখন সেটা কি হবে, একটা রিয়েল নাম্বার হবে। ওকে, এবারে আমার এখানে যে ম্যাট্রিক্সগুলো রয়েছে এই ম্যাট্রিক্সগুলোর ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু নট ইকুয়াল টু 0। যদি 0 হতো তাহলে সমস্যায় পড়তাম, কেন না এই সেটের মধ্যে তো 0 নেই, আর স্টার মানে কি R-0, তাহলে আর থেকে তো 0 বাদ দেওয়া রয়েছে, সমস্যায় পড়তাম। বাট এই যে ডিটারমিনেন্টগুলো এদের সবার ভ্যালু কি নট ইকুয়াল টু 0। তাহলে আমি একটা ম্যাপিং ডিফাইন করছি কিভাবে না, এখানে যে ম্যাট্রিক্সটা নেব তার ডিটারমিনেন্ট ভ্যালু যেটা হবে সেটা একটা রিয়েল নাম্বার, সেটা ধরো এর মধ্যে আছে, সেই রিয়েল নাম্বারটা এর মধ্যে আছে। আবার এটা এই যে বি যে ম্যাট্রিক্সটা, সে যে ম্যাট্রিক্সটা নিয়েছি তার একটা ডিটারমিনেন্ট ভ্যালু আছে, সেটা একটা রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বারটা আবার ধরো এর মধ্যে আছে। তাহলে আমি কি করলাম, এই যে ভ্যালুগুলো, যে ভ্যালুটা আমরা পাচ্ছি, যে রিয়েল নাম্বারটা, সেটা ধরো এ ম্যাট্রিক্স নিলে তার যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটাকে আমি ডিফাইন করছি কিভাবে, ডিটারমিনেন্ট এভাবে, সেটা একটা রিয়েল নাম্বার। ম্যাপিংটা কিভাবে নিচ্ছি একটু বোঝার চেষ্টা করো। ঠিক একই রকমভাবে বি যে ম্যাট্রিক্সটা আমি এখানে নিয়েছি তার একটা ডিটারমিনেন্ট ভ্যালু আছে, সেটা একটা রিয়েল নাম্বার, কোনো একটা রিয়েল নাম্বার আমি জানি না, কিন্তু সেটা তো একটা নন জিরো রিয়েল নাম্বার। সেই রিয়েল নাম্বারটাকে আমি ধরছি ডিটারমিনেন্ট বি এভাবে আমি লিখলাম সেই রিয়েল নাম্বারটাকে। তাহলে আমি একটা ম্যাপিং ডিফাইন করছি কিভাবে, এ গিয়ে এখানে ম্যাপ করছে, বি গিয়ে এখানে ম্যাপ করছে, মানে আমি বলতে চাইছি যে ম্যাপিংটা এফ অফ এ, ম্যাপিংটাকে ডিফাইন করছি এখানে, কোথায় যে লিখবো জায়গা খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমি একটা ম্যাপিং ডিফাইন করছি কিভাবে না, এফ অফ এ কোথায় গিয়ে ম্যাপ করছে, এ ম্যাট্রিক্সটা কোথায় গিয়ে ম্যাপ করছে, এ ম্যাট্রিক্স ম্যাপ করছে এর যেটা ডিটারমিনেন্ট ভ্যালু সেই রিয়েল নাম্বারে, ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ। আশা করি বোঝাতে পারলাম। ওকে, আশা করি বোঝাতে পারলাম কি বলতে চাইছি। ওকে, আচ্ছা, এবারে এই কোশ্চেনটাতে 2 নম্বর দিয়েছে, তোদের এগুলো তো 2 নম্বরের কোশ্চেন, 2 নম্বর দিয়েছে, তাই একটু ছোট করে প্রথমে বলছি, তারপরে 5 নম্বরের জন্য যদি পড়ে যে জায়গাগুলো আমি স্কিপ করতে আমরা করেছি সেগুলোকে ডিরাইভ করে দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে ম্যাপিংটা আমরা যেভাবে ডিফাইন করেছি দেখেই বুঝতে পারছি যে ম্যাপিংটা ওয়েল ডিফাইন। ঠিক আছে, কেন ওয়েল ডিফাইন, ওয়েল ডিফাইন কখন হতো না, না ওয়েল ডিফাইন না হলে এখানে এমন একটা এলিমেন্ট পড়ে থাকতো যে এলিমেন্টের কোনো ইমেজ নেই, তাহলে ওয়েল ডিফাইন হতো, বাট সেটা কখনো পসিবল নয়। তুমি এখানে যে কোনো এখানে শুধু ম্যাট্রিক্স নিয়েছো, যে কোনো ম্যাট্রিক্স নাও, তার একটা তুমি ডিটারমিনেন্ট ভ্যালু পাবে, সেটা একটা রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার, এটা তো রিয়েল নাম্বারের সেট, নন জিরো রিয়েল নাম্বারের সেট এর মধ্যে আছে। তাহলে এমন কখনো সম্ভব নয় যে এখানে এলিমেন্ট পড়ে আছে তার কোনো ইমেজ নেই, এটা নেক্সট টু ইম্পসিবল, যেটা আমরা খালি চোখেও ব্যাপারটা রিয়েলাইজ করতে কিছুটা হলেও পাচ্ছি, ক্যালকুলেশন করে না দেখালেও। সঙ্গে আমরা এটাও বুঝতে পারছি যে ম্যাপিংটা অনটুও হবে। ঠিক আছে, কারণ তুমি এখানে যে কোনো রিয়েল নাম্বার নাও, অনটুর জন্য যে কোনো রিয়েল নাম্বার নাও, সেটা কোনো না কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু, কোনো না কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি লিখে দিলাম
clearly this mapping is well defined, and onto এবং onto, ঠিক আছে, যেটা আমরা মোটামুটি খালি চোখে কিছুটা হলেও বুঝতে পারছি। আচ্ছা, এবার একটা কাজ করি, আমি যেহেতু ফার্স্ট আইসোমরফিজম থিওরেম দেখানোর চেষ্টা করব, মানে দিয়ে এটা প্রুভ করার চেষ্টা করব, তার মানে ম্যাপিংটাকে হোমোমরফিজম হতে হবে। তাহলে হোমোমরফিজম হচ্ছে কিনা চেক করি। এ আর বি দুটো ম্যাট্রিক্স তুললাম কোথা থেকে, না GLNR এই সেটটা থেকে, দিস। তাহলে নাও হোমোমরফিজমের জন্য আমি কি চেক করব, এফ অফ এ বি এটা চেক করব। এফ অফ এ বি মানে ম্যাপিংটা ডিফাইন করছে, এফ অফ এ হলো ডিটারমিনেন্ট এ বি, তার মানে ডিটারমিনেন্ট এ বি। ডিটারমিনেন্ট এ বিটাকে আমি লিখতে পারি ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি। আচ্ছা, ডিটারমিনেন্ট এ মানে এফ অফ এ, আর ডিটারমিনেন্ট বি মানে এফ অফ বি। দিস এটা হোল্ড করছে ফর অল এ বি বিলংস টু GLNR। তার মানে আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে, যে এফ ম্যাপিংটা এফ ইজ হোমোমরফিজম, এফ ইজ হোমোমরফিজম। এবারে আমি বারবার বলছি ফার্স্ট আইসোমরফিজম থিওরেম অ্যাপ্লাই করব, মানে কার্নেল এফ বের করব। তাহলে নাও কার্নেল এফ সমান কি হবে, না কার্নেল এফ কি হবে, এই সেটের যে এলিমেন্ট আর স্টারের আইডেন্টিটিকে ম্যাপ করেছে, আর স্টারের আইডেন্টিটিকে ম্যাপ করেছে। এখানে এই যে আর স্টার বা R-0 এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে একটা গ্রুপ। কি বললাম, মানে এখানে শুধুমাত্র এটা দিয়ে দিচ্ছে, আরও কিছু ডেটা থাকে, মানে একটা স্ট্যান্ডার্ড অঙ্ক তো, ডেটাগুলো ওই জন্য অনেক সময় দেয় না, মানে খুব ইম্পর্টেন্ট এবং একটা স্ট্যান্ডার্ড প্রবলেম বলে অনেক সময় ডেটাগুলো দেয় না। যেমন এখানে বলা উচিত ছিল যে R-0 বা আর স্টার কার রেসপেক্টে গ্রুপ, না বলা থাকলেও মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমরা নেব, কেননা এগুলো স্ট্যান্ডার্ড প্রবলেম একটা, কিছু কিছু জায়গায় কী করে ওই জন্য বলে না। তো এটা যদি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি গ্রুপ হয় আর স্টারটা, তার মানে এই সেটের বা আর স্টার ডট মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ হলে এর আইডেন্টিটি কী হবে, 1 হবে। তার মানে কার্নেল এফের এলিমেন্ট এ যদি একটা এলিমেন্ট তুলি আমরা GLNR থেকে, এই এলিমেন্টটা কোথায় গিয়ে ম্যাপ করবে, না আর স্টার ডট মানে মাল্টিপ্লিকেশন যেটা নিই এই গ্রুপের আইডেন্টিটি দিকে ম্যাপ করবে, এটাই কার্নেল এফের ডেফিনেশন। তাহলে ওর আইডেন্টিটি কি হয়, 1 হয়ে থাকে, কমা দিয়ে লেখ 1 ইজ দ্য আইডেন্টিটি অফ আর স্টার কমা ডট। তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। তাহলে যদি তাই হয় তাহলে আমাকে বল এ বিলংস টু GLNR such that এফ অফ এ যদি 1 হয়, তার মানে এফ অফ এ মানে ডিটারমিনেন্ট এ, তার মানে ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 1। এবার SLNR এই সেটটাকে কিভাবে ডিফাইন করেছিস, GLNR থেকে এলিমেন্ট তোলো, তার ডিটারমিনেন্ট ভ্যালু 1 হতে হবে, হলে সেটা SLNR এর এলিমেন্ট। দেখ সেই লাইনটাই চলে এসছে, এক্সের জায়গায় শুধু এ আছে, ডিটারমিনেন্ট ভ্যালুটা 1, তার মানে এই সেটটা কোন সেটটা, এই সেটটাই, তার মানে এটা হয়ে গেল SLNR। ওকে, তাহলে আমি ফার্স্ট আইসোমরফিজম থেকে কি বলতে পারি, দেয়ারফর বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম দেখতে পাচ্ছি হোমোমরফিজমও হচ্ছে, ম্যাপিংটা অনটুও হচ্ছে, তাহলে ফার্স্ট আইসোমরফিজম থেকে আমি বলতে পারি GLNR বাই কার্নেল এফ আইসোমরফিক হবে কার সঙ্গে, আর স্টারের সঙ্গে, তার মানে GLNR। এবার কার্নেল এফ সমান আমি পেয়েছি, এক্ষুনি প্রমাণ করেছি, এই যে SLNR আইসোমরফিক আর স্টার মানে R-0। ওকে, ব্যাস হয়ে গেল। 2 নম্বরের জন্য
সাফিসিয়েন্ট, ঠিক আছে। বাট যদি 5 নম্বর দিয়ে দেয় তখন কি করবি, এই জায়গাগুলোকে একটু ডিসকাস করে দিবি। যদি 5 নম্বর দেয়, যে তুই বলে দিচ্ছিস এই যে ক্লিয়ারলি বলে দিচ্ছিস, স্যারের কাছে তখন ক্লিয়ার নয়, যে তুমি বেটা ক্লিয়ারলি বলে দিলে কি করে, হ্যাঁ, আর তোরা এই ক্লিয়ারলি কথাটা তখনই ইউজ করিস যখন তুই নিজেই ক্লিয়ার নয়, সমস্যা তো এখানেই। তো তখন একটু ডিক্লেয়ার মানে ব্যাপারগুলো একটু ডেরিভেশন করে দিবি, যে তুই ওয়েল ডিফাইন যে বলছিস কিভাবে বলছিস, বা ম্যাপিংটাকে যে অন টু বলছিস এটাকে তুই কিভাবে বলছিস, ঠিক আছে। একটু তখন আমি নোট আকারে এখানে লিখছি, একটু ডিক্লেয়ার করে দিবি তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওয়েল ডিফাইনটা আমি বলছি। ওয়েল ডিফাইন আমরা কিভাবে বলতে পারি, ওয়েল ডিফাইন কিভাবে বলতে পারি, ঠিক আছে। ম্যাপিংটার দিকে একটু তাকা, তাহলেই আমরা সহজে ওয়েল ডিফাইনটা বলে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, GLNR এর প্রত্যেকটা, ভালো করে বল, GLNR এই সেটের এলিমেন্ট হতে গেলে ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0। তার মানে এখানে যে ম্যাট্রিক্সগুলো রয়েছে সেগুলো সব এক একটা করে ইনভার্টিবল ম্যাট্রিক্স, ওকে, কারণ তাদের ডিটারমিনেন্ট ভ্যালু কি নট ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখতেই পাচ্ছি, আশা করি বুঝেছিস, প্রত্যেকটা ম্যাট্রিক্স এখানে কি হচ্ছে, ইনভার্টিবল। তার মানে কি হচ্ছে, ডিটারমিনেন্ট হচ্ছে, বা উল্টো করেও বলতে পারিস, উল্টোভাবেও বলতে পারিস যে এদের প্রত্যেকটাই হচ্ছে ইনভার্টিবল। তাহলে হেয়ার এভরি এলিমেন্ট অফ GLNR, উল্টোভাবেও বলা যায়, ইজ ইনভার্টিবল। ইনভার্টিবল এখানে প্রত্যেকটা এলিমেন্ট এই গ্রুপের, কারণ এটা GLNR কি হয়, একটা গ্রুপ হয়। GLNR কি হয়, মাল্টিপ্লিকেশন রেসপেক্ট একটা গ্রুপ হয়, যেটা আমরা আগে প্রমাণ করেছি। গ্রুপ যদি হয় তার মধ্যে ইনভার্স এক্সিস্ট করবে তার প্রত্যেকটা এলিমেন্টের, নাহলে গ্রুপই নয়, গ্রুপের প্রপার্টি ফেল হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। GLNR SLNR এগুলো তো একটা করে গ্রুপ। তুই যখন এখানে ফ্যাক্টর গ্রুপ বা কোএফিশিয়েন্ট গ্রুপ বলেছিস G/H, তো জিটাকে গ্রুপ, এইচও কি হয়, তার একটা সাব গ্রুপ, বা অবশ্যই সেটা একটা গ্রুপ। তার মানে এগুলো তো একটা গ্রুপ। তাহলে গ্রুপ হচ্ছে মানে কি, তার প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। এর ইনভার্স আছে মানে কি, এই যে ম্যাট্রিক্সগুলো সেগুলোর ইনভার্স আছে, তার মানে ম্যাট্রিক্সগুলো ইনভার্টিবল, ঠিক আছে। তাহলে এভরি এলিমেন্ট অফ GLNR ইজ ইনভার্টিবল। তাহলে এর প্রত্যেকটা এলিমেন্ট যদি ইনভার্টিবল হয়, তা মানে ম্যাট্রিক্স যদি ইনভার্টিবল হয়, তার মানে তাদের প্রত্যেকের ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো। তার মানে ইমপ্লাই করবে ডিটারমিনেন্ট ইজ নন জিরো, ডিটারমিনেন্ট নন জিরো। যখনই ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হয়ে গেল, তার মানেই হচ্ছে এফটা ওয়েল ডিফাইন। আমি যে কথাটা শুরুতে বলছিলাম, ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো হচ্ছে মানে কি, কারণ এখানে জিরো নেই। যদি কোনো কারণে এখানে কোনো একটা ম্যাট্রিক্সের ভ্যালু জিরো চলে আসতো, ম্যাট্রিক্সের ভ্যালু তো জিরো হয় না, যদি এখানে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু জিরো চলে আসতো, তাহলে সে কোথায় ম্যাপ করতো, আমি তো ম্যাপ করাতে পারতাম না। যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু জিরো আসতো, কারণ আমি বলেছি 8 স্টারের মধ্যে তো জিরো নেই, এই যে সেটটা এর মধ্যে তো জিরো নেই। তাহলে যদি কোনো কারণে এখানে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু জিরো আসতো, তাহলে তার কোনো ইমেজ আমি এখানে খুঁজে পেতাম না, কারণ এই সেটের মধ্যে জিরো নেই। এখানে কি হচ্ছে, এই ডিটারমিনেন্ট ভ্যালু কোনোদিন জিরো আসবেই না। তার জন্য আমরা যে ম্যাপিংটাকে যেভাবে ডিফাইন করেছি, এটা ওয়েল ডিফাইন, ঠিক আছে। কারণ ডিটারমিনেন্ট ভ্যালুটা এখানে কি হচ্ছে, নন জিরো। তার মানে আমি এখান থেকে বলতে পারি এফ ইজ ওয়েল ডিফাইন, এফটা ওয়েল ডিফাইন। ওকে, বোঝাতে পারলাম। আচ্ছা, অন টুর জন্য কিভাবে বলবি, এই যে যেটাকে আমি ক্লিয়ারলি অন টু বলে দিচ্ছি, ক্লিয়ারলি অন টু, হ্যাঁ অন টু, এটাকে একটু বলে দে। অন টুর জন্য, অন টুর জন্য কি না, এখান থেকে তুমি একটা রিয়েল নাম্বার তোলো, যে কোনো রিয়েল নাম্বার তোলো, অবশ্যই সেটা নন জিরো, কোনো 8 স্টারের এলিমেন্ট, তার একটা প্রি ইমেজ এখানে আছে, সেটা তোমাকে দেখাতে হবে। তুমি দেখাবে কি করে, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ধর, আচ্ছা আমি এটা পরের পেজে দেখাই, ঠিক আছে,
এবারে ধর আমি অনটুটার জন্য দেখাতে চাইছি। তাহলে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এখানে ম্যাপিংটা দিস, আর এখানে রয়েছে আর স্টার মানে আর মাইনাস 0, আর এখানে রয়েছে GL NR মানে এখানে সব n/n অর্ডারের ম্যাট্রিক্স আছে। ওকে, এদের মধ্যে ম্যাপিংটা হয়েছে। এবারে কিভাবে এটাকে অনটু দেখাচ্ছি দেখ। তাহলে এখান থেকে আমি একটা আরবিটারি একটা নন জিরো রিয়েল নাম্বার তুলে নিলাম। ধর এখানে একটা আরবিটারি নন জিরো রিয়েল নাম্বার আর তুলে নিয়েছি। এই আর এর জন্য এখানে একটা ম্যাট্রিক্স আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, এবং যার ডিটারমিনেন্ট ভ্যালু আর। তাহলে আমি যদি এখানে যে ম্যাট্রিক্সগুলো রয়েছে সেগুলোকে এভাবে সাজাই, ধর এই আর এর জন্য একটা ম্যাট্রিক্স নিচ্ছি কীরকমভাবে, এরকমভাবে আর 0 0 ডট ডট করে চলছে 0 0 1 0 ডট ডট করে চলছে 0 0 0 1 ডট ডট করে এভাবে চলছে 0 0 0 0 ডট ডট করে চলছে 1। এরকম একটা ম্যাট্রিক্স নিলাম n ক্রস n অর্ডারের। ভালো করে একটু বোঝার চেষ্টা কর। n ক্রস n অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়েছি। এই যে ম্যাট্রিক্সটা n ক্রস n অর্ডারের একটা ম্যাট্রিক্স, এটা একটা অ্যাকচুয়ালি কী ধরনের ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনালের এই এলিমেন্টটা, ফার্স্ট এলিমেন্টটা আর, বাকি সব 1। এর ডিটারমিনেন্ট ভ্যালু কত? ডিটারমিনেন্ট বের করে দেখ। এর ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে আর। এর ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে আর। তুই এটা ডিটারমিনেন্ট বের করতে পারবি তোরা সহজে, ছোটোবেলা থেকে পড়ে আসছিস, 11 12 থেকে পড়ে আসছিস। এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তুই দেখ এর ডিটারমিনেন্ট ভ্যালু কী হচ্ছে আর। তাহলে এই যে ম্যাট্রিক্সটা এ গিয়ে কোথায় ম্যাপ করছে? এই ম্যাট্রিক্সটা গিয়ে ম্যাপ করছে কোথায়? এখানে গিয়ে ম্যাপ করছে। তাহলে এখানে যে কোনো রিয়েল নাম্বার নেই, সেই রিয়েল নাম্বারের জন্য আমি এরকম একটা ম্যাট্রিক্স বানাতে পারবো যার শুধু ডায়াগোনালগুলো, ফার্স্ট এলিমেন্টটা ওই নাম্বারটা থাকবে, ওখানে যে এলিমেন্টটা নেব সেটা, বাকি এলিমেন্টগুলো 1 আর এগুলো 0, এবং এর ডিটারমিনেন্ট ভ্যালু দেখবি ওখানে যে মানে এই প্রথম যেটা থাকবে সেটা হবে। তাহলে তুই এখানে যে কোনো এলিমেন্ট নে না কেন, তার জন্য এখানে ওই রকম একটা ম্যাট্রিক্স পাচ্ছিস, n ক্রস n অর্ডারের একটা করে ম্যাট্রিক্স পাচ্ছিস, যার ডিটারমিনেন্ট ভ্যালু ওর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানেই তো অনটু। এটাই তো সাবজেক্টিভ বা অনটুর গল্প, যে তুমি এখানে যাই নাও তার জন্য এর একটা করে প্রিইমেজ পেতে হবে। ব্যাস, বোঝাতে পারলাম। এটা একটু ছোট্ট করে যদি লিখে দিস, দেখ এভাবে লিখে দিবি তাহলেই হবে। ছোট্ট করে একটু লিখে দে তাহলেই হবে। লেট আর একটা এলিমেন্ট তুললাম আর স্টার থেকে, দেন অবশ্যই আর নট ইকুয়াল টু 0, কারণ আর স্টার মানে 0 সেখান থেকে বাদ যাচ্ছে। দেন অবশ্যই কি হচ্ছে? আর নট ইকুয়াল টু 0। আশা করি বোঝাতে পারলাম। ওকে, নাও উই কনসিডার এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, ডায়াগোনাল যার আর আছে, ডায়াগোনাল এলিমেন্টগুলো এইভাবে দিস, ঠিক আছে? যার ডায়াগোনালগুলো এভাবে রয়েছে, ঠিক আছে? DIAG মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই, একই জিনিস, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল এ মানে হচ্ছে ওই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা, ঠিক আছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো না, দেন দেখ তো রে বাবা, দেন ক্যাপিটাল এ এই যে ম্যাট্রিক্সটা GLNR এর মধ্যে আছে। কেন না? GLNR এর মধ্যে থাকতে গেলে কন্ডিশন কি? প্রত্যেকটাকে কি হতে হবে? রিয়েল নাম্বার হতে হবে, প্রত্যেকটা এলিমেন্টকে রিয়েল নাম্বার। তো এর দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্ট রিয়েল নাম্বার, এবং এর ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, এর ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে? আর হবে। এই প্রথমে যেটা থাকে সেটাই আসে, আর হবে, যেটা নট ইকুয়াল টু 0। তার মানে এই ম্যাট্রিক্সটা কার মধ্যে রয়েছে? এর মধ্যে রয়েছে। দেন ক্যাপিটাল এ GLNR এর মধ্যে রয়েছে, এবং এ কোথায় গিয়ে ম্যাপ করছে না, আর এ গিয়ে ম্যাপ করছে, দেখতেই পাচ্ছিস। এবং কি হচ্ছে? এর ডিটারমিনেন্ট ভ্যালু
ডিটারমিনেন্ট অফ এ সমান কি হচ্ছে, আর এম গিয়ে ম্যাপ করছে। তার মানে যদি তাই হয়, ডিটারমিনেন্ট এ যদি আর হয়, তার মানে আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে, এফ অফ এ, দেন আচ্ছা ডিটারমিনেন্ট এ সমান আমরা কিভাবে ম্যাপিংটাকে ডিফাইন করেছিলাম, এই যে ডিটারমিনেন্ট এ মানে হচ্ছে এফ হবে, তাহলে এটা ইমপ্লাই করছে, এখানে লিখে দে, ডিটারমিনেন্ট এ মানে হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু আর। আর তো একটা আরবিটারি এলিমেন্ট তুলেছিলাম, এটার মানে কি, এটার মানে হচ্ছে, এটা মানে হচ্ছে এভরি এলিমেন্ট অফ আর স্টার হ্যাজ এ pre-image in GLNR under the mapping F mapping এর আন্ডারে। তার মানে এটা কি হয়ে গেল, F is onto, ওকে। যদি 5 নাম্বার থাকে তখন কি করবি, দেখিয়ে দিবি, আর যদি মনে হয় 2 নম্বরের জন্যও দেখিয়ে দেবো, দেখিয়ে দিবি, কে বারণ করেছে, চয়েস তোদের, ঠিক আছে। যদি 5 নাম্বার থাকে তখন এই ক্লিয়ারলি কথাটা আর লিখবি না, ঠিক আছে, যে ক্লিয়ারলি ম্যাপিং ইজ ওয়েল ডিফাইন অ্যান্ড অন টু লিখবি না, তখন কি করবি, একটু ডিরাইভ করে দেখিয়ে দিবি। আর 2 নম্বরের জন্য সাফিসিয়েন্ট এটা হওয়াটা উচিত। একটা 2 নম্বরের জন্য তুই এত কিছু লিখেছিস, লিখে বলেছিস, মানে এই যে তুই যে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম অ্যাপ্লাই করতে পেরেছিস, কার্নেলে বের করেছিস, হোমোমরফিজম দেখিয়েছিস, ম্যাপিং ডিফাইন করেছিস, এই কাজগুলোর জন্য অন্তত যে স্যার খাতা দেখবে আর কি, তার 2 নম্বর দিয়ে দেওয়াটা উচিত, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি না দেয় সেটা তোর কপাল খারাপ। আচ্ছা, বুঝেছিস রে বাবা, জলদি একটু রিপ্লাই কর, জলদি রিপ্লাই কর, সবাই বুঝেছিস, জলদি রিপ্লাই কর চ্যাটে, বা কারোর যদি কোথাও ডাউট থাকে বলে ফেল, আমি নেক্সট অঙ্কতে যাব। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে আমি যাই। এই অঙ্কটা যেটা করালাম এমন নয় যে হয়নি, আগেও ক্লাসে করিয়েছি। দেখ এই যে প্রবলেম 255 দেশ, এভাবেও পরীক্ষাতে পড়ে। আচ্ছা, এটা আর হবে না, এটা আর স্টার হবে, হ্যাঁ আর স্টার হবে, বা ভেঙেও অনেক সময় পরীক্ষাতে লেখা থাকে, একই ব্যাপার, দেশ এভাবেও অনেক সময় দেওয়া থাকে কোশ্চেনে। আর এটা এনের জায়গায় তখন অনেক সময় 2 দিয়েও দেওয়া থাকে, দেশ এইটা 2 মানে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স তখন, তাহলে এটা দিয়েও অনেক সময় পরীক্ষাতে আসে। চলো নেক্সট অঙ্কতে যাই। দেশ, এই অঙ্কটা কি বলছে, আচ্ছা এবারে দেখ, একদম চেনা পরিচিত একটা অঙ্ক তোদের, ফাইন্ড দ্য জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ দিস। এই সাইক্লিক গ্রুপের জেনারেটর বের করতে বলেছে, যে সাইক্লিক গ্রুপের সেটটার এলিমেন্ট 1 ওমেগা ওমেগা স্কোয়ার -1 মাইনাস ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা ইকুয়াল টু cos 2π/3 প্লাস i sin 2π/3। ওকে, এর সাইক্লিক গ্রুপের জেনারেটর, তাহলে হেয়ার কি দেওয়া রয়েছে, ক্যাপিটাল এস ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার -1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা রয়েছে, যেখানে ওমেগা সমান cos 2π/3 প্লাস i sin 2π/3। এই অঙ্কটা অনেক রকমভাবে করা যায়, আমি একটা ওয়েতে শেখাচ্ছি, একটু দেখে নে, ঠিক আছে। এটা আমার দেওয়া আছে, ভালো কথা। এই যে তোরা যে ছোটবেলায় ডি মোইবাস থিওরেম পড়ে এসেছিলি, মনে আছে নিশ্চয়ই, ডি মোইবাস বলছি, অয়েলার ইকুয়েশনটা পড়ে এসেছিলি, e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু
কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারটা ছিল ওই জায়গাটায় এই বিখ্যাত ফর্মুলাটা ছিল, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু দিস। ওকে, তাহলে দেখ একটু ক্যালকুলেশন করে নে। ওমেগা সমান দেওয়া রয়েছে কস 2π/3 প্লাস আই সাইন 2π/3। দেখ তো রে বাবা, একটু কয়েকটা জিনিস একটু ভেঙে দেখাচ্ছি, দেখে নে দিস। তার মানে এটাকে তুই কি লিখতে পারিস দিস ফর্মুলা অনুযায়ী, ই টু দি পাওয়ার আই 2π/3, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওমেগা স্কোয়ার সমান কি লিখতে পারবি? এবার ডি মোইবাস থিওরেম অ্যাপ্লাই কর। এই যে মনে পড়ে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন সমান কি হয়? কস অফ এন থিটা প্লাস আই সাইন থিটা। নিশ্চয়ই মনে আছে, কমপ্লেক্স নাম্বার। তাহলে যদি তাই করিস, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাস, তাহলে কি হবে? ওমেগা যদি এটা হয়, এটার উপরে মানে হোল ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, সেই স্কোয়ারটা কি আসবে? থিটার এখানে চলে আসবে, মানে এখানে চলে আসবে। তাহলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে কস অফ 4π/3 প্লাস আই সাইন 4π/3। একেবারে লিখে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার আই এটা হয়ে যাচ্ছে 4π/3। আশা করি বুঝেছিস। একটু দেখে নে জিনিসগুলো, ক্যালকুলেশনগুলো। ওকে, আচ্ছা, এবারে -1 সমান দেখ ই টু দি পাওয়ার আই পাই, এটা হয়ে যাচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার আই পাই হয়ে যাচ্ছে। দেখ একই রকমভাবে তুই পাইয়ের ভ্যালু যদি এখানে যদি পাইয়ের ভ্যালু বসাতে চাস, তাহলে কি হবে? দেখ ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু কস পাই প্লাস আই সাইন পাই দিস। কস পাইয়ের ভ্যালু 0, সরি সাইন পাইয়ের ভ্যালু 0, কস পাইয়ের ভ্যালু -1, তার মানে -1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই পাই। এভাবে আমি লিখতে পারি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, আর পড়ে আছে এখানে কে 1, তো ওমেগা টু দি পাওয়ার 0 লিখে দেবো। -ওমেগা এটাকে লিখতে পারি -1 ইন্টু ওমেগা দিস। আর -1 সমান পেয়েছি ই টু দি পাওয়ার আই পাই, -1 পেয়েছি এইটা। আর ওমেগা সমান পেয়েছি এই যে ই টু দি পাওয়ার আই ইন্টু দিস। ইন্ডেক্স যোগ হবে, তাহলে যোগ হওয়া মানে 3 2 5, তাহলে ই টু দি পাওয়ার আই 5π/3। দেখ আচ্ছা, -ওমেগা স্কোয়ার এটা সমান কি হবে না? -ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারি। -1 মানে ই টু দি পাওয়ার আই পাই, আর ওমেগা স্কোয়ার মানে দিস ই টু দি পাওয়ার আই ইন্টু 4π/3। তার মানে ই টু দি পাওয়ার আই ইন্ডেক্স যোগ কর 3 4 3 7, তাহলে 7π/3। এটা একটু ক্যালকুলেশন করে নে। এটা মানে হচ্ছে কস 7π/3 প্লাস আই সাইন 7π/3। π/3 মানে কত ডিগ্রি রে? 180কে 3 দিয়ে ভাগ কর। 180কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি যদি হয় 7, ও অনেক বেশি হয়ে যাচ্ছে, 6 7 42, 420 ডিগ্রি হয়ে যাচ্ছে। ওটাকে ভেঙে দে, 7π/3 এটাকে ভেঙে দে। তাহলে 7π/3টাকে তুই কিভাবে লিখতে পারিস? কস 2π প্লাস π/3 প্লাস আই সাইন 2π প্লাস π/3। 3 2 6 1 7 লিখতেই পারি। তাহলে 2π প্লাস π/3 সেই ছোটোবেলায় পড়েছিলি, একটা পাই দুটো পাই এখানে, দুটো পাই π/3 এখানে। তার মানে আলটিমেট আমি পাচ্ছি কস π/3 প্লাস আই সাইন π/3। এটা মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল দিয়ে যদি লিখি ই টু দি পাওয়ার আই π/3। হ্যাঁ, ই টু দি পাওয়ার আই π/3। দেখতো রে বাবা সবগুলো এলিমেন্ট এভাবে পেয়েছি কিনা? ঠিক আছে, তার মানে দেয়ারফর ক্যাপিটাল এস সমান কি হলো? সবগুলো এলিমেন্টটা লিখেছি। আচ্ছা, 1টাকে আমি ই টু দি পাওয়ার 0 ফর্মে লিখতে পারি, কোনো সমস্যা নেই। 1টাকে ই টু দি পাওয়ার 0 ফর্মে লিখতে পারি। আর বাকি দেখ সবগুলো পেয়ে গেছি। ওমেগা মানে এইটা,
ওমেগা স্কোয়ার মানে হচ্ছে এইটা, -1 মানে হচ্ছে দেশ, মাইনাস ওমেগা মানে হচ্ছে দেশ, আর মাইনাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে দেশ। ওকে, তাহলে এস সেটের এলিমেন্টগুলো যদি এক্সপোনেনশিয়াল ফর্মে লিখি e⁻0, তারপরে পেয়েছি সাজিয়ে গুছিয়ে যদি লিখি e⁻i পাই, না কোথায় রে, 2π/3, π/3, এই যে e⁻i π/3, তারপরে পেয়েছি e⁻i π/3, e⁻i, তারপরেরটা পেয়েছি 2π/3, 2π/3, হ্যাঁ, তারপরে e⁻3π/3 মানে i পাই, e⁻3π/3, 3 কেটে গেল মানে e⁻i পাই দেশ, এই যে e⁻i পাই। তারপরে পেয়েছি 4, এই যে e⁻i ইন্টু 4, সরি 4π/3, 4π/3, e⁻i, তারপরটা পেয়েছি 5π/3। দেখ তো রে বাবা, পেয়েছি কিনা এটা? ঠিক আছে, ওকে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এবারে দেখ, একটু সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করি, আর কিছু না। তাহলে e⁻π/3, তাহলে দেখ আলফা সমান, লেট আলফা সমান যদি cos π/3 প্লাস i sin π/3 নিয়ে থাকি, তাহলে কি পাচ্ছি? এটা কীরকমভাবে পাবো দেখে নে। 1 e⁻0 তো 1 এভাবে লিখলাম, এটা কি হয়ে যাবে, আলফা যদি এটা হয় e⁻π/3, তার মানে আমি কি লিখতে পারি, এটা মানেই তো e⁻i π/3, দেখ না, এটা মানেই তো এটা, তার মানে আলফা ইকুয়াল টু যদি এটা ধরি আর কি, e⁻i π/3 যদি এটাকে যদি আলফা ধরি, তাহলে এটা আলফা, তারপরটা আলফা স্কোয়ার, তারপরটা কি হবে আলফার কিউব, তারপরটা আলফার কিউব, কারণ আলফার কিউব হলেই কি হবে, ডিমোইবাসের মতো করে যদি ভাবিস, তাহলে 3 কেটে যাবে, cos π প্লাস i sin π, ঠিক আছে, তাহলে আলফার কিউব, তারপরটা α⁴, তারপরটা α⁵, মানে 6√ইউনিটির মতো করে এলো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এর এই যে এলিমেন্টগুলো যেগুলো ছিল সেগুলোকে এই ফর্মে লিখে নিলাম। এবারে তুই খেয়াল করে দেখ, তুই সহজে এর জেনারেটরটা বের করতে পারবি। এবারে খুব সহজে দেখ এর জেনারেটরটা বের করতে পারবি। জেনারেটর কখন হবে, না গ্রুপের অর্ডার কত, 6, 6, তাহলে এদের মধ্যে কার সঙ্গে জিসিডি 1 হচ্ছে, দেখ এখানে কেউ নেই মানে এখানে কে 1, দেশ 1, তাহলে এদের মধ্যে জিসিডি 1 হতে হবে। তাহলে নাও জিসিডি অফ আলফার পাওয়ারে রয়েছে 1 আর গ্রুপের অর্ডার কত 6, তাহলে এদের জিসিডি হচ্ছে কত 1, তাহলে এটা যদি হয় তার মানে আলফার মাথায় 1 রয়েছে, মানে এখান থেকে আমি বলতে পারি আলফা ইজ দ্য জেনারেটর, জেনারেটর। এবার আলফা মানে কি, আলফা মানে হচ্ছে দেশ, e⁻, আলফা মানে হচ্ছে এইটা, আলফা মানে হচ্ছে e⁻i π/3, এটা কি হচ্ছে ইজ দ্য জেনারেটর। আচ্ছা, e⁻i π/3 এটা মানে কে, e⁻i π/3 মানে হচ্ছে e⁻i π/3 মানে হচ্ছে কোনটাকে ক্যালকুলেশন করেছিলাম, এইটাকে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার কি হচ্ছে ইজ দ্য জেনারেটর, জেনারেটর হয়ে গেল। ওকে, আর কার জিসিডি 1 হবে, 5-এর সঙ্গে, এটা 5-এর সঙ্গে জিসিডি 1 হবে, জিসিডি অফ 5,6, এটা সমান কি হবে, এদের জিসিডি কত 1, মনে আছে তো রে বাবা, আলফা যদি জেনারেটর হয় বা এ যদি কোনো একটা সাইক্লিক গ্রুপের, মনে আছে না বলবো, থিওরেমটা কি আছে এখানে, না থিওরেমটা এখানে নেই, মানে থিওরেমটা ছিল এরকম, মনে আছে তো সবার, যে ধর জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, তার অর্ডার হচ্ছে এন, জি হচ্ছে একটা কি বললাম, যার সাইক্লিক গ্রুপ যার অর্ডার হচ্ছে এন আর যার জেনারেটর হচ্ছে এ, তাহলে a⁻m, a⁻m এটা একটা জেনারেটর হবে, এটা একটা জেনারেটর হবে কখন না, এমটাকে কি হতে হবে, এনের থেকে ছোট হতে হবে,
এবং জিসিডি অফ এম এন ইকুয়াল টু 1 হতে হবে। থিওরেম 63-র একেরটা সম্ভবত, থিওরেম 63-র একেরটা, এক্স্যাক্ট মনে নেই, সম্ভবত 63-র একের থিওরেমটা, ঠিক আছে, সাইক্লিক গ্রুপে পড়িয়েছিলাম। তাহলে তবে সেগুলো জেনারেটর হয়, তাহলে সেখান থেকেই ওই থিওরেমটাকে কাজে লাগালাম। তাহলে জিসিডি অফ 5 আর 6 এর জিসিডি কত 1, তার মানে আলফা টু দি পাওয়ার 5 ইজ দ্য জেনারেটর, জেনারেটর, এটা হচ্ছে জেনারেটর। আলফা টু দি পাওয়ার 5 মানে এটাকে ভাব, আলফা টু দি পাওয়ার 5 যদি করিস কি হবে, আলফার মাথায় 5, এটার টোটালটার উপরে 5, টোটালটার উপরে 5 যদি হয় তার মানে কি 5π/3, তাহলে 5π/3 হয়ে যাবে। তাহলে দেখ 5π/3 হয়ে যাওয়া মানে, হ্যাঁ, তাহলে এটা 5π/3 বা এখানে হয়ে যাবে তখন ই টু দি পাওয়ার I 5π/3 ইজ দ্য জেনারেটর। এবার ই টু দি পাওয়ার I 5π/3, এই যে ই টু দি পাওয়ার I 5π/3 মানে হচ্ছে মাইনাস ওমেগা, এটা কি হচ্ছে তাহলে মাইনাস ওমেগা ইজ দ্য জেনারেটর। এই দুটো হচ্ছে জেনারেটর। আরও একভাবে ভাবতে পারিস, একটা জেনারেটর বেরিয়ে যাওয়ার পরে, এইটা তো জেনারেটর হয়ে গেছে, নোট আকারে ধর আমি এখানে লিখলাম, এভাবেও ভাবতে পারিস। আমরা একটা বিখ্যাত থিওরেম পড়ে এসেছিলাম সাইক্লিক গ্রুপে, এ যদি জেনারেটর হয় তার ইনভার্স এ ইনভার্সও জেনারেটর হয়ে থাকে। তাহলে তুই এখানে দেখতে পাচ্ছিস মাইনাস ওমেগা স্কোয়ার জেনারেটর, তাই তো, এভাবেও ভাবতে পারিস। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার জেনারেটর। আচ্ছা, গ্রুপটা আমার এখানে যেটা দেওয়া রয়েছে এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, তাহলে এর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হলে 1 হচ্ছে আইডেন্টিটি, 1 আইডেন্টিটি। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে বা কি গুণ করলে 1 পাবো না, মাইনাস ওমেগা স্কোয়ারের সঙ্গে মাইনাস ওমেগা যদি গুণ করি তাহলে আমি 1 পাবো। 1টা হচ্ছে আইডেন্টিটি, 1 হচ্ছে আইডেন্টিটি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। এখানে মাইনাস ওমেগা স্কোয়ারের সঙ্গে মাইনাস ওমেগা গুণ করলে তবে 1 পাবো, কারণ মাইনাস মানে প্লাস হবে, ওমেগার কিউব মানে 1, ওকে, কিউব রুট অফ ইউনিটি। তার মানে এখান থেকে কি বলতে পারিস, মাইনাস ওমেগাটা কি হচ্ছে, ইজ দ্য ইনভার্স অফ মাইনাস ওমেগা স্কোয়ার। আর আমরা কি জানি, এ যদি জেনারেটর হয় তার ইনভার্সও জেনারেটর হবে। তাহলে এটা যদি জেনারেটর হয়, এর ইনভার্সকে মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগাও জেনারেটর হবে। ঠিক আছে, ভাবনা চিন্তা তোর উপর ডিপেন্ড করছে, তুই কিভাবে ভাবনা চিন্তা করবি, ঠিক ভাবলেই হলো। ঠিক আছে, এই হচ্ছে আমার বক্তব্য। ওকে, চলো তাহলে এটা এভাবে আমাদেরকে জেনারেটরগুলো বের করতে দিয়েছিল। আর তো কোনো জেনারেটর পাবো না, কারণ আর তো জিসিডি 1 হবে না। দেখ না, 2 আর 6 জিসিডি কি 1 না, 3 আর 6 জিসিডি কি 1 না, 4 আর 6 জিসিডি কি 1 না। ওকে, তাহলে আর তো জিসিডি 1 পাবো না, তার মানে আর কোনো জেনারেটর আমি পাবো না, এই দুটোই জেনারেটর আছে। চলো তাহলে নেক্সট অঙ্কর দিকে যাই এবারে। নে দেশ, এই অঙ্কটা কি বলছে দেখ, এই অঙ্কটা এবারে কি বলছে দেখ। বেশ ভালো একটা অঙ্ক, কিন্তু নে দেখ কেন অঙ্কটা ভালো সেটা আমি বলছি। কি বলছে, জি যদি একটা গ্রুপ, তার অর্ডার পি টু দি পাওয়ার 5, যেখানে পি হচ্ছে একটা প্রাইম নাম্বার, খুব ভালো কথা। সো দ্যাট জি কন্টেন্টস অ্যান এলিমেন্ট অফ অর্ডার পি, জি এর একটা পি অর্ডারের এলিমেন্ট আছে, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে কি দেওয়া রয়েছে, জি এর একটা পি অর্ডারের এলিমেন্ট, ভালো কথা। হেয়ার অর্ডার অফ জি সমান বলা আছে পি টু দি পাওয়ার 5, যেখানে পি হচ্ছে ইজ প্রাইম। এই গ্রুপের পি অর্ডারের একটা এলিমেন্ট আছে, এটা আমাকে দেখাতে বলেছে। ঠিক আছে, পি অর্ডারের একটা এলিমেন্ট আছে দেখাতে বলেছে। দেখ, লেট এ একটা নন আইডেন্টিটি এলিমেন্ট, নট ইকুয়াল টু ই, কোথা থেকে, জি থেকে তুলে নিলাম। আমরা কি জানি, একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার অলওয়েজ কি করে, গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। অর্ডার অফ এ ডিভাইড করবে কাকে, গ্রুপের অর্ডারকে, গ্রুপের অর্ডারকে।
অর্ডার অফ জি কে। তার মানে অর্ডার অফ এ ডিভাইড করবে গ্রুপের অর্ডার কত, পি টু দি পাওয়ার 5। তাহলে পি টু দি পাওয়ার 5 যদি হয়, এর পসিবল অর্ডার বা এর অর্ডার কীরকম দেখতে হবে, পি টু দি পাওয়ার 5 এর ডিভাইজার। মানে পি টু দি পাওয়ার 5 এর ডিভাইজার কী হতে পারে, পি হতে পারে, পি স্কোয়ার হতে পারে, পি কিউব হতে পারে, পি 4 হতে পারে, এগুলো হতে পারে, পি 5 হতে পারে, পি 6 তো হবে না। ডিভাইজার ডিভাইজার হতে গেলে নিশ্চয়ই উপরেরটাকে নিউমিনেটর বড় হতে হবে, হরকে ছোট হতে হবে, ঠিক আছে। তাহলে এর ডিভাইজার পি টু দি পাওয়ার 5 এর ডিভাইজার এই ফর্মে থাকবে, পি টু দি পাওয়ার কে ফর্মে, যেখানে কে এর রেঞ্জটা কী হবে, 1 থেকে শুরু হবে 5 পর্যন্ত থাকবে, 6 হতে পারে না, ঠিক আছে। তাহলে সেটা ডিভাইজার থাকবে কি করে, ডিভাইজার হতে গেলে তোমাকে এই ফর্মে থাকতে হবে 6/2। তুমি কি 2/6 এটা কখনো ডিভাইজার হবে, হবে না, 1/3 হয়ে যাবে। ডিভাইজার হতে গেলে ভাগ করলে ইন্টিজার পেতে হবে, তার মানে উপরেরটাকে কী হতে হবে, বড় হতে হবে, ঠিক আছে। তাহলে পি টু দি পাওয়ার 5 এর ডিভাইজারগুলো কীরকম ফর্মে থাকবে, পি টু দি পাওয়ার কে ফর্মে থাকবে, যেখানে কে এর ভ্যালুটা 1 থেকে 5-এর মধ্যে থাকতে হবে। এবারে এখান থেকে একটু ভাবনা চিন্তা কর, যদি যদি কে এর ভ্যালু 1 হয় তাহলে কি হচ্ছে, ইফ কে ইকুয়াল টু 1 দেন অর্ডার অফ এ ইকুয়াল টু পি, কে এর জায়গায় 1 বসালে, এর এলিমেন্ট কত, এর অর্ডার কত পি, আমার তাহলে কিছু প্রমাণ করার আছে নেই, আমাকে তো এটাই দেখাতে বলেছে, ওই একটা এলিমেন্ট আছে পি অর্ডার, এই তো একটা এলিমেন্ট আছে পি অর্ডার, তাহলে আমার নাথিং টু প্রুভ, ঠিক আছে। দেন প্রুভ ইজ ডান। তাহলে এটা নিয়ে আমার সমস্যা নয়, সমস্যা হচ্ছে 1-এর পর থেকে বা 2 থেকে যদি 5 পর্যন্ত হয় কে এর ভ্যালু, তাহলে কি হতে পারে। এবারে যদি কে এর ভ্যালু 2 থেকে 5 পর্যন্ত হয় তাহলে কি সিচুয়েশনটা হবে, 2 থেকে 5 পর্যন্ত যদি হয়, ঠিক আছে, তাহলে কি সিচুয়েশন হবে। আচ্ছা, এর জন্য একটা কাজ করছি, লেট আস কনসিডার অ্যান এলিমেন্ট বি। ওই গ্রুপের একটা এলিমেন্টকে কনসিডার করলাম, লেট আস কনসিডার এলিমেন্ট বি। দেখতে কেমন না, এ টু দি পাওয়ার, দেখতে কেমন, এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে -1। কেন এভাবে নিচ্ছি একটু পরে বুঝতে পারবি, বলে দিচ্ছি আমি। একটা এলিমেন্ট নিলাম, কার, এই গ্রুপের একটা এলিমেন্ট বি নিলাম, কারণ সেই এলিমেন্টটা দেখতে কেমন রেখেছি, এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে -1, ওকে, এভাবে নিয়েছি। এইবারে এটা যদি ওই গ্রুপের এলিমেন্ট হয়, বি যদি আমি বলেছি লেট আস কনসিডার এলিমেন্ট বি, কার মধ্যে, ইন ক্যাপিটাল জি, জি এর একটা এলিমেন্ট। তাহলে বি যদি জি এর এলিমেন্ট হয় তার মানে নিশ্চয়ই, এবারে দেখ, নাও বি টু দি পাওয়ার পি, হ্যাঁ বি টু দি পাওয়ার পি যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, বি টু দি পাওয়ার পি যদি হয় এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে -1 হোল টু দি পাওয়ার আবার পি। তার মানে এটা মানে হচ্ছে ইন্ডেক্স যোগ হয়ে যাবে, যোগ হওয়া মানে পি টু দি পাওয়ার কে -1 আর পি টু দি পাওয়ার 1, তার মানে আলটিমেট এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে, এইটা পড়ে থাকবে। দেখ তো রে বাবা, এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে, এটা পড়ে থাকছে কিনা দেখ, ইন্ডেক্স যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে এমন ফর্মে পড়ে থাকছে। এবার এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে, এটা মানে কি আইডেন্টিটি, এটা মানে কি আইডেন্টিটি, কেন না, সেন্স অর্ডার অফ এ সমান কি ছিল, অর্ডার অফ এ যেহেতু ছিল পি টু দি পাওয়ার কে, তার মানে এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে ইকুয়াল টু আইডেন্টিটি ই, আইডেন্টিটি এই যে অর্ডার অফ এ ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে, তার মানে এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে ইকুয়াল টু ই, তার মানে এটা কি হয়ে গেল, আইডেন্টিটি ই হয়ে গেল। তাহলে আমি কি দেখতে পাচ্ছি,
বি টু দি পাওয়ার পি সমান আইডেন্টিটি হলো। আচ্ছা, আমরা একটা থিওরেম পড়ে এসেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে অর্ডার অফ এ ইকুয়াল টু যদি এন হয়, এর অর্ডার যদি এন হয়ে থাকে, হ্যাঁ, আর এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি ই হয়, তার মানে এন এমকে ডিভাইড করে। নিশ্চয়ই তোদের মনে আছে বিখ্যাত থিওরেম, এর অর্ডার যদি এন হয়, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই হলে দিস, তার মানে অর্ডার অফ এ এমকে ডিভাইড করে। এটা হচ্ছে আমার বলার বিষয়বস্তু। ওকে, যদি তাই হয়ে থাকে তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি কি বলতে পারি, দেয়ারফর বি টু দি পাওয়ার পি ইকুয়াল টু আইডেন্টিটি পেয়েছি, মানে এই দিকে রেজাল্টটা স্যাটিসফাই করেছে। তাহলে আমি বলতে পারি অর্ডার অফ বি ডিভাইড করবে কাকে, পি কে। অর্ডার অফ বি কাকে ডিভাইড করবে না, পি কে। আশা করি বোঝাতে পারলাম, পি কে ডিভাইড করবে। এবারে এই বি যে এলিমেন্টটা তুলেছিলাম, বি যে এলিমেন্টটা তুলেছিলাম, এই এলিমেন্টটা কি ধরনের এলিমেন্ট, গ্রুপের নন আইডেন্টিটি এলিমেন্ট না আইডেন্টিটি এলিমেন্ট? যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তার অর্ডার 1 হবে, আর যদি নন আইডেন্টিটি এলিমেন্ট হয় তার অর্ডার অন্য কিছু হবে। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে বি এলিমেন্টটা অ্যাকচুয়ালি কী ধরনের এলিমেন্ট। ঠিক আছে, সেইটাকে একটু আমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে, যদি ইফ বি ইকুয়াল টু ই হয়, দেন যদি এটা আইডেন্টিটি এলিমেন্ট হয়ে থাকে তাহলে কি সমস্যা হবে সেটা একটু দেখি। যদি বি ইকুয়াল টু ই হয় তাহলে আমি কি দেখতে পাচ্ছি, বি যদি ই হয় এই জায়গাটা থেকে আমি কি পাবো, বি যদি আইডেন্টিটি হয়, এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে মাইনাস 1, এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে মাইনাস 1 ইকুয়াল টু ই। ওকে, এই যে বি ইকুয়াল টু এইটা, আর বি যদি আইডেন্টিটি হয় তাহলে দেখ আমি এমন একটা রেজাল্ট পাচ্ছি, এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে মাইনাস 1 ইকুয়াল টু আইডেন্টিটি। ওকে, যদি তাই হয় এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি কি বলতে পারি, এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কে মাইনাস 1 যদি আইডেন্টিটি হয় এখান থেকে আমি কি বলতে পারি, ওই যে কথাটা আমি একটু আগে বলছিলাম একই রকমভাবে, অর্ডার অফ এ যদি এন হয়, এ টু দি পাওয়ার এম যদি ই হয়, তাহলে এন এমকে ডিভাইড করে। এন মানে অর্ডার অফ এ এমকে ডিভাইড করে, ব্যাস ওই একই লজিক। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে অর্ডার অফ এ কাকে ডিভাইড করবে না, পি টু দি পাওয়ার কে মাইনাস 1কে ডিভাইড করবে, এটা পাবো, ওই একই স্টেটমেন্ট। কিন্তু এটা কি কখনো হওয়া পসিবল না? কেন পসিবল নয়? হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কেন না, অ্যাজ এর অর্ডার কি বলা আছে, পি টু দি পাওয়ার কে, অর্ডার অফ এ সমান পি টু দি পাওয়ার কে, এর অর্ডার কি বলছে, পি টু দি পাওয়ার কে। তাহলে কেন কন্ট্রাডিকশনটা হচ্ছে একটু বুঝে নে। বলছে অর্ডার অফ এ কার ডিভাইস, পি টু দি পাওয়ার কে মাইনাস 1 এর ডিভাইজার। তাহলে পি টু দি পাওয়ার কে মাইনাস 1 এর যেগুলো ডিভাইজার হবে সেগুলো নিশ্চয়ই পি টু দি পাওয়ার কে মাইনাস 1 এর থেকে ছোট হবে। আমি যদি বলি হ্যাঁ রে বাবা 6-এর কী কী ডিভাইজার আছে, তুই বলবি 6-এর ডিভাইজার আছে 2, 3, তাহলে 2 আর 3 কি 6-এর থেকে বড়? নিশ্চয়ই নয়, ছোট। তাহলে অর্ডার অফ এ কি হচ্ছে, ডিভাইডস দিস, তার মানে পি টু দি পাওয়ার কে মাইনাস 1 এর ডিভাইজার কারা, যারা পি টু দি পাওয়ার কে মাইনাস 1 এর থেকে ছোট যে নাম্বার। তাহলে পি টু দি পাওয়ার কে মাইনাস 1 এর থেকে ছোট যে নাম্বার তারা কি হচ্ছে, ওই এলিমেন্টের অর্ডারের সঙ্গে সমান হচ্ছে। লজিকটা বোঝ। তাহলে পি টু দি পাওয়ার কে মাইনাস 1 এর থেকে ছোট যে নাম্বার তারা কি হচ্ছে, এর এলিমেন্টের অর্ডার হচ্ছে। কিন্তু এটা কখনো সম্ভব নয়। এর অর্ডার বলে দিচ্ছে পি টু দি পাওয়ার কে, একটা এলিমেন্টের তো 3-4টে অর্ডার থাকতে পারে না। আমি একবার বলছি এর অর্ডার পি টু দি পাওয়ার কে, আবার বলছো যে এর অর্ডার পি টু দি পাওয়ার কে মাইনাস 1 এর যে থেকে যে ছোট যে নাম্বার সেইগুলো হচ্ছে ওর অর্ডার। এটা কখনো সম্ভব নয়। তাহলে কন্ট্রাডিকশন। তাহলে যখনই কন্ট্রাডিকশন হলো তার মানে বি আইডেন্টিটি নয়। আমি এই কন্ট্রাডিকশনটা তৈরি হচ্ছে কেন, বিটাকে আইডেন্টিটি নিয়েছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেয়ারফর বি হচ্ছে একটা নন আইডেন্টিটি এলিমেন্ট।
কোনো রকমভাবে বি আইডেন্টিটি নয়। ওকে, আচ্ছা, বি নন আইডেন্টিটি এলিমেন্ট। এখান থেকে দেখলাম অ্যান্ড, আমি একটু আগে একটা ক্যালকুলেশন করেছি যে অর্ডার অফ বি কি হচ্ছে, কার ডিভাইড করছে, পি কে ডিভাইড করছে। তাহলে দেখ, অর্ডার অফ বি যদি পি কে ডিভাইড করে, পি কি ধরনের নাম্বার, প্রাইম নাম্বার। কোশ্চেনে বলা আছে কি, পি কি ধরনের নাম্বার, প্রাইম নাম্বার। পি যদি প্রাইম নাম্বার হয়, তার মানে অর্ডার অফ বি সমান কি হতে পারে, পি এর ডিভাইজার। পি একটা প্রাইম নাম্বার, 1 হবে অথবা পি নিজে হবে। 3-এর ডিভাইজার কি 3, 5-এর ডিভাইজার কি 5, প্রাইম নাম্বার। তাহলে পি এর ডিভাইজার কি ওই সংখ্যাটা নিজে আর 1। বাট 1 তো হতে পারে না, কেন না, আমি বলেছি বি হচ্ছে নন আইডেন্টিটি এলিমেন্ট, একমাত্র আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1 হয়, তাহলে 1 তো হতে পারে না। তাহলে 1 যদি না হয়, তার মানে আলটিমেট কে হবে না, অর্ডার অফ বি সমান অর্ডার অফ বি সমান কি হতে হবে না, পি হতে হবে। তো এটাই তো দেখাতে বলেছিল যে এই গ্রুপের পি অর্ডারের একটা এলিমেন্ট আছে, এই যে দেখাতে বলেছে, সো দ্যাট জি কন্টেন্টস অ্যান এলিমেন্ট অফ অর্ডার পি। আমি দেখালাম যে তার পি অর্ডারের একটা এলিমেন্ট আছে। তাহলে হেন্স ক্যাপিটাল জি হ্যাজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার পি, পি অর্ডারের একটা এলিমেন্ট আছে। ওকে, বোঝাতে পারলাম আশা করি। অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে কচি থিওরেম আছে, মানে পরের দিকে তোরা পাবি, এই সেমিস্টারে না, ওই বোধহয় 6 সেমিস্টারের দিকে সম্ভবত পাবি তোরা। গ্রুপ থিওরি তো এখানে শেষ নয়, গ্রুপ থিওরি এখন চলবে। এমএসসিতে গিয়েও গ্রুপ থিওরি পড়বি, গ্রুপ থিওরি বিশাল বড় একটা জিনিস। হ্যাঁ, এমএসসি পর্যন্ত গ্রুপ থিওরি এখন চলবে। তো ওই পরের সেমিস্টারগুলোর দিকে দেখবি একটা চ্যাপ্টার পাবি, চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্লাস ইকুয়েশন। তখন দেখবি আবার এটা পড়াবো, ঠিক আছে, ক্লাস ইকুয়েশন। ওখানে একটা থিওরেম আছে, ওখানে একটা থিওরেম আছে, বিখ্যাত থিওরেম, কচি থিওরেম। কচি থিওরেম, কচি কি বলছে, লেট ক্যাপিটাল জি বি এন ফাইনাইট গ্রুপ of order n, let capital GBA finite group of order n, and p যদি n কে ডিভাইড করে, where p is prime, then capital G has an element of order P। সঙ্গে এটাও বলা যায়, when এভাবে বলা যায়, also capital G has a subgroup of order P। ঠিক আছে, of order P পরের দিকে বাবা, এটা তোদেরকে পড়াবো আমি। কচি থিওরেম এই স্টেটমেন্টটা দিয়ে যায় যে, মানে কচি বলে গেছিল ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপের জন্য জি যদি একটা, ফাইনাইট গ্রুপের জন্য জি যদি একটা ফাইনাইট গ্রুপ হয়, তার অর্ডার যদি এন হয়, আর পি একটা প্রাইম, ওই নাম্বারটা যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে থাকে, পি একটা প্রাইম নাম্বার যদি ওই নাম্বারটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করে থাকে, তাহলে ওই গ্রুপে পি অর্ডারের একটা এলিমেন্ট আছে। তাহলে আমি যদি এই থিওরেমটাকে অ্যাপ্লাই করি এখানে, দেখ সঙ্গে সঙ্গে বলতে পারবো, এখানে গ্রুপের অর্ডার কি পি টু দি পাওয়ার এন, পি হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে গ্রুপের অর্ডার যদি পি টু দি পাওয়ার এন হয়, পি যদি প্রাইম হয়, তাহলে পি নিশ্চয়ই ডিভাইড করবে পি টু দি পাওয়ার 5কে, পি ডিভাইড করবে পি টু দি পাওয়ার 5কে। তাহলে বাই কচি থেকে আমি বলতে পারি এই গ্রুপের পি অর্ডারের একটা এলিমেন্ট আছে, ঠিক আছে। বাট যেহেতু এই সেমিস্টারে তোদের নেই এই থিওরেমটা সিলেবাসে, এই সেমিস্টারে যেহেতু এই সিলেবাসে তোদের এই থিওরেমটা নেই, সুতরাং এই থিওরেমটাকে কাজে লাগিয়ে অঙ্ক করাটা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো এক লাইনে হয়ে যাবে, বলে দিবি যে উই নো দ্যাট বাই, বা বলে দিবি বাই কচি থিওরেম,
ঠিক আছে, তাহলে তো বলে দিবি, এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা যেহেতু এই তোদের সিলেবাসে কচি থিওরেম নেই এখন, তাহলে কচিটাকে কাজে লাগিয়ে এটা করা যাবে না। পরের সেমিস্টারে থাকলে আমি একেবারেই বলে দিতাম যে কচি থিওরেম অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এখানে পি অর্ডারের একটা এলিমেন্ট আছে। ঠিক আছে, তো এই জন্য তোদেরকে একটু ভেঙে ভেঙে করতে হবে, এই জন্য একটু মানে অঙ্কটা বড় হয়ে গেল আর কি, আর কিছু না। ঠিক আছে, একটু বড় হয়ে গেল। হ্যাঁ, তো ইউনিভার্সিটি বল বা কলেজ বল, কলেজে কি একটা সিলেবাস কেন দেয়া হয়? যে ছেলেমেয়েরা ওই সিলেবাস অনুযায়ী পড়ে যাবে। তো সমস্যাটা কি হয়, তোরা কি করিস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আগে থেকে জোগাড় করে নিস, 5টা হোক, 6টা হোক, 7টা হোক, 10টা হোক, তোরা ওই খুঁজে খুঁজে যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে শুধুমাত্র সেগুলো পড়াশোনা করিস। ওটা অনার্স পড়া নয় বাবা। তাহলে সিলেবাস দেওয়ার কি মানে হয়? নিশ্চয়ই কলেজের সিলেবাসটা দেওয়া হয় এই কারণে যে ছেলে মেয়ে সিলেবাসটা দেখে পড়াশোনা করবে, বা যে টিচার পড়াবে সে সিলেবাস অনুযায়ী পড়াবে। ঠিক আছে, তো ওই শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলিউশন করলাম, ওটা ম্যাথস অনার্স পড়া নয়। যেভাবে বলেছি দেখ, তোদের তাহলে শুধু যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করালে হয়ে যেত, তাহলে শুধু শুধু আমি এক একটাতে কতগুলো করে ক্লাস নিয়েছি বলতো, তোদের তোদের কতগুলো করে ক্লাস আছে এক একটাতে। ঠিক আছে, হ্যাঁ, 4th সেম মিদনাপুর অটোনোমাস, তো তোর অ্যানালিসিসে 35টা ক্লাস আছে বোধহয়, গ্রুপ থিওরিতে 57টা, জিওমেট্রিতে 51টা, এখানে মনে হয় আরও কয়েকটা ক্লাস আছে যাকে আমার মনে নেই। ঠিক আছে, মোটামুটি অ্যাপ্রক্স বললাম। তাহলে এতগুলো করে ক্লাস নেওয়ার মানেটা কি? ঠিক আছে, এতগুলো করে ক্লাস নেওয়ার মানেটা কি? যদি শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করালে হয়ে যেত, তাহলে এত ক্লাস নিয়ে এত জিনিস পড়ানোর কোনো মানে হয় না, তাই না বাবা? ওই যে বললাম না, তুমি কিভাবে পড়াশোনাটাকে নিচ্ছ সেটা খুব ইম্পর্টেন্ট। তো রুলস হচ্ছে, বা যেভাবে পড়াশোনা করা উচিত একটা অনার্সের স্টুডেন্টদের, প্রথমে সিলেবাসে যা আছে সেই অনুযায়ী 100% বলে এখানে কিছু হয় না। অনার্সে কেউ যদি বলে আমি সিলেবাসে যা আছে তার 100% পড়েছি, চরম মিথ্যে কথা বলা হবে। ঠিক আছে, এটা কোনোদিনই সম্ভব নয় যে 100% বলে অনার্সে কোনোদিন পসিবল। ঠিক আছে, কারণ এটা হচ্ছে মহাসমুদ্র, এখানে প্রচুর জিনিস আছে। তাহলে তুমি যে যত সময় দাও না কেন তুমি 100% পড়েছো, এটা ভুল কথা। তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি কতটা 100%-এর কাছাকাছি পৌঁছতে পেরেছো, টেন্স টু 100%। তোমার সিলেবাসে যা আছে তুমি কতটা 100%-এর কাছাকাছি পৌঁছতে পেরেছো। তাহলে সেই জিনিসগুলো তোমাকে আগে পড়তে হবে, যেভাবে ডিটেলসে পড়েছি। পড়ার পরে সব কমপ্লিট ওভারঅল একটা নলেজ তৈরি হয়ে গেছে, সাবজেক্ট সম্পর্কে তোরা জানিস, মোটামুটি একটা ভালো আইডিয়া তৈরি হয়ে গেছে। এরপরে তোমরা প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউগুলো এবারে সলিউশন করতে হবে। নিয়ম হচ্ছে এটা। এরপরে সলিউশন করতে গেলে দেখা যাচ্ছে যে একটা সালে 10টা কোশ্চেন আছে, তার মধ্যে 8টা কোশ্চেন তোরা অলরেডি করেছিস, 2টো কোশ্চেন তখনও হয়নি, সেই 2টো কোশ্চেন সলিউশন করানো হবে। তাহলে এটা কখন হবে? প্রথমে আগে সিলেবাস টোটালটা পড়তে হবে, দেন তারপরে এটা। ঠিক আছে, কারণ ওই যে বললাম 100% বলে অনার্সে কিছু হয় না। কেউ যদি বলে, মানে কোনো স্টুডেন্ট হোক বা কোনো টিচার হোক, যে আমি 100% পড়িয়ে দিয়েছি অনার্সে, এটা মিথ্যে কথা হবে। ঠিক আছে, ওটা সম্ভব নয়। কেন না, তোরা নিজেরাই এখন বুঝতে পারছিস যে এই সিলেবাসটা কতটা বড়। তাহলে এটা সম্ভব নয়। কয়েক কোটি কোটি ধরনের প্রবলেম রয়েছে, কয়েক কোটি কোটি জিনিস রয়েছে। তো তার মধ্যে কি হয়, মেজরিটি যে যে জায়গাগুলো আমাদের সিলেবাসে আছে সেগুলো মেনটেন করে, যে জায়গাগুলো দরকার সে জায়গাগুলো আমরা পড়ে 100%-এর দিকে আমরা এগোই, যে যতটা ম্যাক্সিমাম পড়াশোনা করা যায়। এরপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলিউশন করলেই এটা হচ্ছে প্রপার ওয়েতে পড়াশোনা। তো সমস্যা হয় কি, তোরা প্রথম থেকেই ঠিক করে নিস যে আমরা ওই 5 বছর হোক, 10 বছর হোক বা 7 বছর হোক, যেগুলো পরীক্ষাতে তোদের এসছে প্রিভিয়াস ইয়ারের, সেগুলোই শুধু পড়বো। ওভাবে নলেজ হবে না। আমি তোদেরকে একটা কথা বলতে পারি, তোদেরকে গ্রুপ থিওরি যেভাবে আমি পড়িয়েছি, যারা যারা ঠিক মতো করে পড়েছিস, সাবজেক্টটাকে বুঝেছিস, ঠিক মতো করে পড়েছিস, 6 সেমিস্টারে, হ্যাঁ সম্ভবত তোদের আবার 6 সেমিস্টারে গ্রুপ থিওরি শুরু হবে, যখন শুরু হবে না, যেভাবে তোদের এর আগে পর্যন্ত আমি ডিটেলসে পড়িয়েছি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে এত জিনিস পড়িয়েছি,
সিক্স সেমিস্টারে যখন গ্রুপ থিওরি ওর পর থেকে শুরু হবে, যদি একটু সময় পাস, কারণ সেমিস্টারের সমস্যাটা হয় টাইমটা, তো যদি সময় তোরা পাস, সিক্স সেমিস্টারের এর পরে যে গ্রুপ থিওরিটা আছে অ্যাডভান্স অ্যালজেব্রার পার্ট পরে, কোনো টিচারের কাছে পড়াশোনার করার দরকার হয় না, দরকার হবে না। যদি বই পড়িস নিজেই বুঝতে পারবি, কারণ তোর বেসিক জিনিসটা ক্লিয়ার আছে, দরকার হয় না। সমস্যাটা কি হয় অ্যাকচুয়ালি, কোনো টিচারের কাছে পড়ার দরকার হয় কেন, এই অল্প সময়ের মধ্যে কম্প্যাক্ট জিনিসটা পেতে আর একটু তাড়াতাড়ি জিনিসগুলো বোঝার জন্য কারোর কাছে পড়তে হয়, টিউশন নিতে হয় হোক বা কলেজে হোক, স্যারেদের পড়ানোর প্রয়োজন হয়। নইলে তোদের গ্রুপ থিওরি যেভাবে আমি পড়িয়েছি বা তোরা অনেকে যেভাবে পড়েছিস ডিটেলসে সিক্স সেমিস্টারে, এরপর থেকে যখন শুরু হবে কোনো টিচারের প্রয়োজন হবে না, যদি একটু সেমিস্টারের সময় পাস। দেখবি বই পড়লে নিজেই বুঝতে পারবি, কারণ যা জিনিস পড়েছি এগুলোই বারবার কাজে লাগবে, এগুলোই দেখবি বারবার কাজে লাগবে। বা পরের সেমিস্টারে যখন দেখবি রিং থিওরি পড়বি, দেখবি একই জিনিসই পড়ছিস সেখানে, ওই আইসোমরফিজম, ওই হোমোমরফিজম এগুলোই পড়বি রিং থিওরিতে, দেখবি তোদের রিং থিওরি এখনো শুরু হয়নি। বা আবার যখন দেখবি লিনিয়ার অ্যালজেব্রা পড়বি, ওই একই জিনিস আবার পড়বি, নোটেশন আলাদা হবে, একটু ছোট্ট ছোট্ট জিনিসগুলো আলাদা হবে, নাম দু চারটে আলাদা হবে, আইডেন্টিটির জায়গায় ইউনিটি আসবে, ইউনিট এলিমেন্ট আসবে রিং থিওরি যখন পড়বি, ইন্ট্রিগাল ডোমেন আসবে, ঠিক আছে। তো নামগুলো একটু আলাদা আলাদা করে এগোবে, কিন্তু ওভারঅল জিনিসটা কাছাকাছি একই রকম। তো মেন জায়গাগুলো যদি বুঝে থাকিস, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, বই পড়ে কোনো টিউশন না নিয়ে, কোনো টিচারের কাছে না পড়ে, কোনো যদি ভালো বই পড়িস, তাহলেও অনেক জিনিস নিজে বুঝতে পারবি, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র যারা ওই প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করে পড়াশোনা করিস, তাদের পক্ষে সম্ভব নয়, তাদের পক্ষে সম্ভব নয়। কম জিনিস তো পড়াইনি তোদের, ঠিক আছে। তো এবারে এক এক স্টুডেন্টদের এক এক রকম পড়াশোনার, মানে কি বলবো, এক এক স্টুডেন্টদের এক এক রকম তার ক্যাপাবিলিটি। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথা, সব স্টুডেন্টদের একই, মানে যা জিনিস পড়াই সমস্ত জিনিস সবটা মাথার মধ্যে নিয়ে যাওয়াটা এতটা সোজা নয়। তো তার জন্য বলেছি তোদেরকে, যে যার সিচুয়েশান অনুযায়ী, ঠিক আছে, সেটা তোরা নিজেরাই বুঝতে পারবি যে তোদের সিচুয়েশানটা কী। কারণ আমি অনেক জিনিস পড়িয়েছি, সব জিনিস পরীক্ষাতে মাথায় করে নিয়ে যাওয়াটা এতটা সোজা নয়, তার জন্য প্রচুর প্র্যাকটিস দরকার। সে সময়টা অতটা পাসনি, হয়তো এই সেমিস্টারের সময়টা কম ছিল। তো তাদের জন্য আমি বলেছি যে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো রয়েছে, যেগুলো পড়েছে, সেগুলো যদি মনে হয় যে শুধু সেগুলো করে যাবি, তো সেগুলো যাবি। আর আমি বলবো যে ওভারঅল যা পড়েছি ম্যাক্সিমাম জিনিস মাথায় নিয়ে পরীক্ষা দিতে যা, তাহলে ভালো হবে, ঠিক আছে। বাট সেটা তো সবার জন্য পসিবল নয়। দেখ না, এই কয়েকদিন আগে একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, কয়েকদিন আগে, আর পরীক্ষা কদিন বাকি আছে তুই আমাকে তোরা বল, তোদের পরীক্ষা কয়েকদিন বাকি, কয়েকদিন আগে অ্যাডমিশন নিয়েছে। তো সেই স্টুডেন্টদের পক্ষে তো এত জিনিস পড়া সম্ভব নয়, তো আমিও জানি, তাহলে সে যতটা পারবে করবে, ঠিক আছে, এছাড়া তো উপায় নেই। যাক, আশা করি বোঝাতে পারলাম বাবা, তোরা বুঝেছিস? আচ্ছা আচ্ছা, 35+9 সৌম্যজিৎ বলছে, 35+9, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এখানে 35 আর প্লাস 9টা ক্লাস আছে আরও এক্সট্রা, আচ্ছা আচ্ছা, রিয়েল অ্যানালিসিসে আর কি, ঠিক আছে, আমার ওটা খেয়াল নেই। হ্যাঁ, যাক, তাহলে এবারে পড়াশোনা করে যা বাবা, তাহলে অ্যাপের শিডিউল দেওয়া আছে, সেই অনুযায়ী ক্লাস চলবে। এবার আমি অ্যানালিসিসটা শুরু করব, ঠিক আছে। অ্যানালিসিসের আবার বেশ কয়েকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি সলিউশন করে দেবো। ওকে, চলো তাহলে আজকে এতদূর পর্যন্ত থাকলো, আবার নেক্সট দিন ক্লাসের শিডিউল অনুযায়ী আবার ক্লাস চলবে।